আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি অডিবল শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি আর একটু ওয়েট করবো না শুরু করব? 5 মিনিট ওয়েট করি। শুরু আচ্ছা, ঠিক আছে, আমাকে বলেন করেন। তো। ওকে, 9টা 5-এ শুরু করছি আমরা, তো 5 বা 10-এ দেরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, ক্লাস শুরু করে দিতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু করি, না হয় শেষ করতে পারবো না টাইম দিয়ে।
আহ একটা ক্লাস তো আমি আসলে আপনাদের মানে ওভারঅল একটু আইডিয়াও দিব, সেজন্য মানে টাইমে শেষ করতে চাচ্ছি আর কি। আপনাদের কি সাইকিয়াট্রির আরেকটা ক্লাস হয়েছে? সাইকিয়াট্রির কোনো ক্লাস হয়েছে? কেউ একটু আনমিউট হয়ে বলেন যে আপনাদের অন্য কোনো সাইকিয়াট্রি ক্লাস হয়েছে কিনা। জি না ম্যাডাম, হয়নি। মনে নেই না? ঠিক আছে, তাহলে আমি একটু একটু আইডিয়া দিয়ে জেনারেল ডিসকাশন করে তারপরে আমার টপিকে যাব। আমি ডক্টর নাসিম জাহান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বারডেম জেনারেল হসপিটাল, বারডেম 1-এ আছি। সাইকিয়াট্রি কেন দরকার আসলে? আপনারা তো জিপি করার জন্য এই কোর্সে আসছেন। সো জিপি করতে গেলে আসলে সাইকিয়াট্রির পার্ট কতটুকু? আমি বলবো বিশাল। বিকজ একটা লাইন আছে, দিস ইজ দ্য অনলি মেডিকেল স্পেশালিটি উইদাউট এ ভেটেরিনারি কাউন্টার পার্ট। আমরা মানুষ হলাম কিন্তু মন আর বিবেক দিয়ে, তাই না? আহ মানুষকে অন্য আর 10টা প্রাণী থেকে আলাদা করেই কিন্তু মানুষের ব্রেন। মন আমাদের ব্রেনেই থাকে, অ্যান্ড ব্রেনের কাজটাই মানুষকে একটু আহ, একটা ইউনিক করে তোলে আসলে। সো এইটা ছাড়া আসলে ট্রিটমেন্ট কমপ্লিট হয় না। আপনি যতই পেশেন্টকে তার ফিজিক্যাল প্রবলেমগুলোর জন্য ট্রিট করেন, কিন্তু তার মাইন্ডটাকে যদি আপনি অ্যাকনলেজ না করেন, সেখানে কি প্রবলেম আছে, তার কোনো সমস্যা আছে কিনা, সেটা অ্যাকনলেজ না করলে কিন্তু পেশেন্ট কখনোই 100% আপনি ভালো করতে পারবেন না। ডুয়ালিজম বলে, মাইন্ড যেমন তার ফিজিক্যাল কন্ডিশনকে এফেক্ট করে, ফিজিক্যাল কন্ডিশনও মাইন্ডকে এফেক্ট করে। সো আপনাকে অ্যাজ এ হোল পেশেন্টকে ভালো করতে হলে তার সাইকিয়াট্রিক দিকটা অবশ্যই, মেন্টাল ইস্যুস কোনো আছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। একটা ভালো ফিজিশিয়ান হওয়া, মানুষের যতটুকু সম্ভব তার হেল্প করা, এটাই তো আমাদের আসলে ইচ্ছা, তাই না? আমরা ফ্যামিলি ফিজিশিয়ান বা জেনারেল প্র্যাকটিশনার যদি বলি, সেখানে কিন্তু মানুষ তার সবটা নিয়েই আসে এবং সবকিছুর জন্যই হেল্প চায়। সো এটাকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই কিন্তু ফুলফিল করতে পারবেন না। সো সাইকিয়াট্রি অবশ্যই লাগবে। আমরা মেন্টাল ইলনেস কখন বলবো আসলে? যার আহ, যাকে আমরা ইল বলছি, ইল কখন বলবো কি বলবো না সেটা আগে ডিসাইড করতে হবে। একটা মেন্টাল ডিসঅর্ডার আর ইলনেস ক্যারেক্টারাইজড হবে আহ, তখনই যখন তার কিছু ডিস্টারবেন্স থাকবে এই সব ডোমেইনে। যেমন মানুষটার থিঙ্কিং প্রসেস, ইমোশন, বিহেভিয়ার, রিলেশনশিপ উইথ আদার্স, এই সবগুলাতেই কোনো না ওয়ান অর মোর এরিয়াতে তার অ্যাবনর্মালিটি থাকবে অর ডিস্টারবেন্স থাকবে। তখনই আমরা সেটাকে মেন্টাল ইলনেস বলবো। এটা ইনফ্লুয়েন্সড হবে কি দিয়ে? যদি অনেকেই প্রশ্ন করে যে যে কোনো একটা মেন্টাল ইলনেস, ধরেন সেটা সিজোফ্রেনিয়া হোক, বাইপোলার মুড ডিসঅর্ডার হোক, এগুলাকে আমরা মেজর মেন্টাল ইলনেস বলি, তাই না? আর মাইনর মেন্টাল ইলনেস বলি, যেমন ওসিডি, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, যেগুলো একটু মাইল্ড অর ফাংশনাল ডিটেরিওরেশন কম, মানে হচ্ছে যে সে তার সবকিছু কিন্তু চালিয়ে যেতে পারে। তার সোশ্যাল রিলেশনস, তার অকুপেশনাল অ্যাচিভমেন্ট, এগুলো কিন্তু সে গেইন করতে পারে মোটামুটি সেই ডিজিজটা নিয়েও। এবং তার ইনসাইট থাকে, মানে সে বুঝে যে আমার একটা ডিজিজ আছে এবং এটা ট্রিটমেন্ট দরকার। সে কিন্তু নিজে থেকে এগিয়ে আসে, বা তাকে যদি কেউ বলে যে আপনার বোধহয় ট্রিটমেন্ট দরকার, সে খুব বেশি মানে এটা রিফিউজ করে না। আর মেজর যেটা বলছিলাম, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এগুলো তো হচ্ছে পেশেন্টের ইনসাইড থাকে না, সে বুঝেই না যে তার কোনো মেন্টাল ইলনেস আছে এবং ট্রিটমেন্ট নিতেও চায় না। সে তার যে জগৎ, তার থিঙ্কিং, ইমোশন, এইসবের যে অ্যাবনর্মালিটি, সেটাকেই সে রিয়ালিটি ভাবে। সো সে ট্রিটমেন্ট রিফিউজ করে। তো অনেক ক্ষেত্রে যাই হোক, এটা মেজর মেন্টাল ইলনেস হোক বা মাইনর মেন্টাল ইলনেস হোক, অনেক সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্ট তারা জানতে চায় যে এই অসুখটা কেন হলো, এটা কি আসলে কোনো জিন ভূতের প্রভাব, এটা কি কোনো তার কোনো পাপের শাস্তি, এটা কেন হলো? তো এটা আসলে রাইট, একদম এক্সাক্ট
প্রত্যেকটা ডিজিজ ধরে খুব এক্সাক্ট কজ একেবারে মাইকোব্যাকটেরিয়াম যে দিয়ে যেরকম টিউবারকুলোসিস হয় ওরকম ডিফাইন্ড কিছু না। এটা অনেকটা ডায়াবেটিসের মতো মাল্টিফ্যাক্টোরিয়াল, লাইক বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস থাকে। যেমন কারো স্ট্রেসফুল লাইফ ইভেন্ট হলো, ডিফিকাল্টি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো ডিফিকাল্টি আছে, কোনো ব্রেইন ডিজিজ আছে, হেরিডিটারি অর জিনের কোনো ডিফেক্ট আছে, কোনো মেডিকেল প্রবলেম আছে লাইক ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হাইপোথাইরয়েডিজম, প্রোলংড ডিজিজ, কার্সিনোমা, এইডস, আর্থ্রাইটিস, এই টাইপের যেগুলো তাকে ভুগাচ্ছে। সো এই ধরনের কজে কিন্তু একটা মেন্টাল ইলনেস হতে পারে। সো পেশেন্ট যখন জিজ্ঞেস করবে আমরা তাদেরকে একটু এভাবে বলতে পারি যে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, বা এটার হচ্ছে বিভিন্ন রকম কারণ থাকে। এবং সব, হয়তো একটা মানুষের স্ট্রেসফুল লাইফ ইভেন্ট আছে কিন্তু তার আহ, কিছু হলো নাও হতে পারে, আবার আরেকজনের কিন্তু সেম কোনো স্ট্রেসফুল লাইফ ইভেন্টে কোনো মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে, কারণ তার হয়তো সেই জেনেটিক একটা প্রবলেম আছে অথবা মেডিকেল প্রবলেম আছে, অথবা তার হয়তো পার্সোনালিটিটা অত ভালো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু প্রবলেম আছে। সো এই কিছু ফ্যাক্টর মিলেই কিন্তু ডিজিজটা কজ করে। সো পেশেন্ট যখন জিজ্ঞেস করবে আমরা তাদেরকে কিছুটা আশ্বস্ত করতে পারি যে হ্যাঁ এটা একটা রোগ এবং এটার পিছনে কিছু কারণ আছে। অনেক সময় পেশেন্টরা মনে করে যে ডায়াগনোসিস হওয়া মানে আমাকে লেবেল করে দেওয়া, দ্যাট ইজ স্টিগমা, যে আমি সমাজে একদম উম, এক এক ঘরে যেটাকে বলে যে আমাকে সবাই একটু অন্য চোখে দেখবে, আমার হয়তো চাকরি চলে যাবে, আমার হয়তো সোশ্যালি প্রবলেম হবে। এইসব নিয়ে অনেকে আসতে চায় না, আবার অনেকে বুঝে না যে সাইকিয়াট্রিস্টের কাছে যাব না সাইকোথেরাপিস্টের কাছে যাব। সো সাইকিয়াট্রিস্টের কাছে যাব তখনই যখন হচ্ছে এটা মেজর মেন্টাল ইলনেস, মানে হচ্ছে সাইকোটিক সিমটম থাকে পেশেন্টের, যখন হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলা থাকে, তখন কিন্তু ওই সাইকোথেরাপিতে কাজ হয় না। সাইকোথেরাপিটা হচ্ছে কথা বলার মাধ্যমে চিকিৎসা, আমরা সাধারণভাবে যেটা পেশেন্টকে বুঝাই। দ্যাট ইজ যে পেশেন্ট নিজে তার প্রবলেমটা শেয়ার করবে, বলতে থাকবে, এবং এটা এই এই যে একটা কনভারসেশন সাইকোলজিস্টের সাথে, সেই কনভারসেশনের মধ্যে দিয়ে সাইকোলজিস্ট তাকে হেল্প করবে যে কিভাবে এই প্রবলেমটা থেকে উঠে আসা যায়। তো কার কাছে আগে যাব, এটা হচ্ছে অনেক সময় পেশেন্টদের কোয়েশ্চেন থাকে, অথবা আপনারাও অনেক সময় কার কাছে পাঠাবেন এটা চিন্তা করেন। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে যেখানে সাইকোটিক সিমটম আছে, ডিলিউশন, হ্যালুসিনেশন এরকম আছে, অড বিহেভিয়ার আছে, পেশেন্টের কোনো ইনসাইট নাই, সে নিজে বুঝতেছে না যে তার প্রবলেম, এবং সে রিফিউজ করছে ট্রিটমেন্ট, মেডিকেশন তাকে জোর করে আনতে হচ্ছে, তাকে সে তার জন্য তার ফ্যামিলি অথবা সে নিজে কোনো রকম ডেঞ্জারে পড়ে যাচ্ছে, তখন তখন কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে আগে নিতে হবে। আর মাইনর মেন্টাল ইলনেস যেখানে পেশেন্ট জানে, বুঝে তার প্রবলেমটা সম্পর্কে, নিজেই যেতে চায়, সেখানে তার চয়েস আছে, সে প্রথমে সাইকোলজিস্টের কাছেও যেতে পারে, সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারে। এটা কিন্তু বোথ ওয়ে। সাইকিয়াট্রিস্ট যদি মনে করে যে এটা মাইল্ড টু মডারেট প্রবলেম, হয়তো সাইকোলজিস্ট সাইকোথেরাপি দিলেই ভালো হয়ে যাবে, তখন কিন্তু অনেক সময় আমরা মেডিসিন দেই না, সাইকোথেরাপিস্টের কাছে পাঠাই। আবার অনেক সময় সাইকোথেরাপিস্টের কাছে যদি পেশেন্ট আগে যায়, সেখানে যদি সাইকোথেরাপিস্ট দেখে যে প্রবলেমটা একটু বেশি সিভিয়ার পর্যায়ের অথবা মডারেটলি সিভিয়ার, সাথে মেডিসিনও লাগবে, তারাও কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে পাঠায়। সো ইটস বোথ ওয়ে, যার কাছে আগে যাক। কিন্তু ডায়াগনোসিস করা মানেই তার কিছু নাই তারপরে আমরা ডায়াগনোসিস করে দিব তা কিন্তু না। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া একদম সেট করা আছে, যে সেই ক্রাইটেরিয়াতে মিললে তারপরেই আমরা তাকে কিন্তু একটা ডিজিজ বা ডিসঅর্ডারে ফেলি এবং তার যেটা দরকার সেটা দিয়ে তাকে হেল্প করি। সো সাইকোথেরাপি যেটা বলছিলাম যে ইটস কাইন্ড অফ ট্রিটমেন্ট বেসড অন client therapist relationship where there is a storytelling by the client, they themselves understand and try to solve their problem। এখানেই হচ্ছে ম্যাজিকটা। আমরা মনে করি কাউন্সিলিং তো বন্ধু বান্ধবরাও করে, বন্ধুদেরকে তার দুঃখের কথা বললো, অথবা হয়তো ফ্যামিলি মেম্বার কারোর সাথে শেয়ার করলো, সেটাই তো থেরাপি। এটা আসলে থেরাপি না, কারণ থেরাপিটা খুবই সাইন্টিফিক একটা প্রসেস, এবং এখানে কিন্তু সাইকোলজিস্ট হচ্ছে একেবারে, তার সাথে কনভারসেশনটা এমন ভাবেই হয় যে ক্লায়েন্ট তার কোথায় প্রবলেম সে নিজেই ফাইন্ড আউট করতে পারে, এবং কিভাবে এটা ঠিক করা যায় সে নিজেই কিন্তু সলিউশনটা নিয়ে আসে। এটার দরকারটা কি, যে আমরা কিন্তু অ্যাডভাইস খুব কম নেই। কেউ একটা উপদেশ দিল, আমাদের পছন্দ মতো না হলে কিন্তু আমরা
বেশিরভাগ সময় সেটা শুনি না। আমি যেটা চিন্তা করি ঠিক সেটাই কিন্তু আমি করি আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো তার মাথায় রাইট ডিসিশনটা বা কোনটা রাইট হতে পারে সেটা এমন ভাবে কনভারসেশনে উঠে আসতে হবে যেন সে নিজেই একটা রাইট ডিসিশন চিন্তা ভাবনা করে নিতে পারে। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের প্রবলেম আলাদা, প্রত্যেকটা মানুষের সারাউন্ডিং সিচুয়েশন সাপোর্ট সবই ডিফারেন্ট। তো তার জন্য কোনটা বেস্ট এটা তাকেই খুঁজে বের করতে হবে, এবং এইটাই, এই যে একটা সায়েন্টিফিক প্রসেস, এটাই হচ্ছে সাইকোথেরাপি। এবং তার চিন্তাটাকে চেঞ্জ করা এটা একটু চ্যালেঞ্জিং। তার মনে যদি কোনো ভুল চিন্তা থাকে, যেমন ডিপ্রেসড পেশেন্টরা সবকিছুকেই তারা একটু নেগেটিভলি নয়, তাই না? যেমন হচ্ছে তার কাছে সবাই মনে হবে যে সবাই আমাকে পছন্দ করে না, কেউ আমাকে আহ, দেখতে পারে না। কিন্তু হয়তো তার সাথে কথা বলতে বলতে দেখা গেল যে হ্যাঁ, তার দুদিন আগেও তার মা তার জন্য কান্নাকাটি করেছে, অথবা হয়তো তার বন্ধু তার জন্য দেখা করতে আসছে খাবার নিয়ে। সো এই টুকটাক কথাগুলো যখন আসে তখন বলে যে না, কিছু মানুষ তো আছে যে আমার জন্য আসলে কেয়ার করে। সো এইভাবে এই কনভারসেশনে তার মুখ দিয়ে এই জিনিসগুলা তুলে আনাটাই হচ্ছে সাইকোথেরাপি। সো ইন্ডিকেশন যেটা বলছিলাম, মাইল্ড টু মডারেট ডিপ্রেশন, নিউরোটিক ইলনেস অথবা মাইনর মেন্টাল ইলনেস, ইটিং ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, লার্নিং ডিসএবিলিটি, সাইকোসেক্সুয়াল প্রবলেম, সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার মানে হচ্ছে অ্যাডিকশন যেটা আর কি, ক্রনিক সাইকোটিক সিমটম, এসবের জন্য আমরা সাইকোথেরাপি দিতে পারি। আপনারা কোনো প্রশ্ন থাকলে কিন্তু মাঝে করতে পারেন, সমস্যা নাই। বা কিছু যদি বুঝতে না পারেন বা আমি একটু ফাস্ট হয়ে যাচ্ছি তাহলে বলেন প্লিজ। আর কন্ট্রাইন্ডিকেশন যেটা বলছিলাম, যে অ্যাকিউট সাইকোসিস যদি থাকে, মানে তার হ্যালুসিনেশন ডিলিউশন যদি থাকে, সিভিয়ার ডিপ্রেশন যদি থাকে, সিভিয়ার কে বাদ দিতে বলছে কারণ হচ্ছে তখন অনেক সময় সুইসাইডাল আইডিয়েশন থাকে। সব এইসব পেশেন্টদের মেডিসিন লাগে, না হয় মেডিসিন না দিলে তারা কুইক রিকভার করবে না এবং যে কোনো সময় সুইসাইড করে ফেলতে পারে। সো তারা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, মানে আগে মেডিসিন শুরু করে তার লাইফ সেভিং মেজার্স নিয়ে তারপরে হচ্ছে কাউন্সিলিং এ যেতে হবে। ডিমেনশিয়া, ডেলিরিয়াম, এইসব পেশেন্টরাও কিন্তু র্যাপও করতে পারে না। দেখা যায় যে ডক্টরের সাথে যে মানে তার থটটা ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারবে বা সাইকোথেরাপিস্ট কি বলতে চাচ্ছে সেটা বুঝবে, সেই স্টেবিলিটিটা থাকে না তাদের। সো আমাদের জানতে হবে যে এটা একটা সিস্টেমিক সায়েন্টিফিক প্রসেস। কেউ যখন তার মনের কথা বলে, যদি কেউ বলে যে আমার খুব বিষণ্ণ লাগছে, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমার মরে যেতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু মোটেই সেটা ইগনোর করা উচিত না। এবং আমরা অনেক সময় এই জিনিসগুলো খেয়াল করি না, আচ্ছা ঠিক আছে ডিপ্রেস লাগছে এমন কিছু না, আরে চল খাই দাই গল্প করি ভালো হয়ে যাবেন। কিন্তু আহ সেই ডিপ্রেশনের লেভেলটা বুঝতে হলে কিন্তু একটু চিন্তা করতে হবে যে এটা কি আউট অফ রেঞ্জ কিনা। অথবা কেউ যদি মরে যাওয়ার কথা বলে বা মরে গেলে ভালো হতো এই জাতীয় কথাবার্তা বলে, অবশ্যই সিরিয়াসলি সেটা নেওয়া উচিত। বাট তার আগে দেখতে হবে যে সাইকোথেরাপি নিতে হলে সে, তার ইনসাইট আছে কিনা, মোটিভেশন আছে কিনা। সে যেতে নিজে থেকে না গেলে কিন্তু জোর করে সাইকোথেরাপি কাজ করে না। অ্যান্ড যখন সাইকোথেরাপি দিচ্ছে তখন সাইকোলজিস্টের সাথে অনেক সময় একটু ট্রান্সফারেন্স এন্ড কাউন্টার ট্রান্সফারেন্স হয়ে যায়, একটু বেশি ডিপেন্ডেন্সি, ইমোশনাল ডিপেন্ডেন্সি ডেভেলপ করলো, অথবা তার সাইকোলজিস্টকে ভালো লাগলো না, বোথ ওয়ে, সাইকোলজিস্টের ক্লায়েন্টকে অথবা ক্লায়েন্টের সাইকোলজিস্টকে, তখন কিন্তু কন্টিনিউ করা উচিত না, রেফার করে দেওয়া উচিত। তো অনেক রকম টাইপ আছে এগুলা, আপনাদের আমি লেকচারটা দিয়ে দিব জাস্ট একটু জেনে রাখার জন্য, যে অনেকে যদি জিজ্ঞেস করে যে কি কি ধরনের সাইকোথেরাপি আছে, বা আপনাদের নিজের জানার জন্য। অ্যান্ড এটা বেশি জরুরি আপনাদের জন্য যে মেডিসিন আসলে আমরা কি কি ইউজ করি। ওরালের মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ সব রকমের প্রিপারেশনে আছে। ইনজেক্টেবল আছে, শর্ট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। অনেক সময় একটা মিসকনসেপশন আছে যে ইনজেকশন মানে বোধহয় লাস্ট ট্রিটমেন্ট, কিন্তু সাইকিয়াট্রিতে সেরকম না, আসলে লাস্ট ট্রিটমেন্ট বলে কিছু না। ইনজেক্টেবল অনেক সময় আমরা প্রথমেই দিই যখন পেশেন্টের ইনসাইড থাকে না, ওষুধ খাবো সেটা যখন বুঝতে তার ওষুধটা যে জরুরি সেটা যখন সে বুঝে না, তখন আমরা কিন্তু আহ, শুধুমাত্র সাইকিয়াট্রিতেই একটা অপশন আছে যে যেখানে আমরা পেশেন্টের কে না, মানে পারমিশন না নিয়ে কভার্ড ভাবে তাকে মেডিসিন দিয়ে থাকি। অন্য কোনো ডিজিজে কিন্তু এটা হয় না,
যে কোনো লিভার ডিজিজ হোক বা কার্ডিয়াক ডিজিজ হোক, যাই হোক পেশেন্টের কনসেন্ট লাগে, তাই না? কিন্তু এই জায়গাটাতে আমরা পেশেন্টের কনসেন্ট ছাড়াই, পেশেন্টের গার্জিয়ানের কনসেন্ট নিয়ে তাকে না জানিয়ে অথবা তাকে একটু ফোর্সফুলি অনেক সময় মেডিসিন অ্যাপ্লাই করি। এবং সেই জায়গায় অনেক সময় ইনজেক্টেবল দিতে হয় প্রথম দিকে, যখন পেশেন্টের ইনসাইট থাকে না। পেশেন্ট যখন একটু ইনসাইট গেইন করে, বুঝে যে হ্যাঁ আসলে আমি ওষুধ ছিলাম, এখন ওষুধ খাওয়া উচিত, তখন দেখা যায় পেশেন্ট কিন্তু আমরা আবার ট্যাবলেটে সুইচ করি। কিন্তু যেটাই প্রেসক্রাইব করি না কেন, আগে কিন্তু এটা ইন জেনারেল সবকিছুর জন্যই, এটা আমি শুধু সাইকিয়াট্রি মেডিসিনের কথা বলবো না, আপনাদের যে কোনো মেডিসিনের জন্যই কিন্তু এই কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখা উচিত। এক হচ্ছে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন তো আছেই, এটা আমরা সবাই চিন্তা করি, বাট কিন্তু বাকি পয়েন্টগুলো অনেক সময় মিস করে যাই। যে এটার বেনিফিটস কি কি হবে, সাইড ইফেক্ট কি কি হবে শর্ট টার্ম এবং লং টার্মে, সেটা পেশেন্টের সাথে একটু ডিসকাস করা। যদিও আমাদের দেশে এটা আমরা কম করি বা করার সুযোগ কম, বাইরে তো অবশ্যই ওদের লয়ের মধ্যেই পড়ে এবং ওরা এটা করেই থাকে এবং পেশেন্টকে চয়েস দেয় যে এই দুইটার মধ্যে আপনি কোনটা নিতে চান, এটার সাইড ইফেক্ট এটা, এটা এই দিক দিয়ে ভালো। আমি অবশ্য বলি মাঝে মাঝে পেশেন্টদেরকে অপশন দেই এবং সাইড ইফেক্টস গুলাও বলি, কারণ হচ্ছে তাদের মাথায় থাকলে ভালো। কোমরবিডিটিস কি কি আছে, কোন মেডিসিন তার জন্য সুইটেবল না, সেরকম মেডিসিন গুলো আমরা বাদ দিতে পারি। যেমন যেসব মেডিসিনে ওয়েট গেইন করে, আমরা ডায়াবেটিক পেশেন্টদের বা ওভারওয়েট পেশেন্টদের ক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করি। অ্যাভেইলেবল কিনা, খুব ভালো একটা মেডিসিন লিখলাম কিন্তু সেটা তার লোকালিটিতে অ্যাভেইলেবলই না, তাহলে সেটা লিখে লাভ নাই। এফোর্ড করতে পারবে কিনা সেটা, এটাও একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। যে ভালোর তো কোনো শেষ নাই, একটা খুব ভালো মেডিসিন আমি লিখলাম কিন্তু পেশেন্ট অ্যাফোর্ডই করতে পারছে না, তো সেই ক্ষেত্রে সেটা লিখে কোনো লাভ হবে না। এখন ডিউরেশন কতদিন, এইটা নিয়ে পেশেন্টরা অনেক সময় প্রশ্ন করে যে কতদিন খাবো ওষুধটা। এই জায়গাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। পেশেন্টকে যখন মেডিসিন দিবেন, এটা কিন্তু সাইকিয়াট্রির যে মেডিসিন গুলা, সাইকোট্রপিক, অ্যান্টিডিপ্রেসেন্ট অর অ্যান্টিসাইকোটিক, এগুলা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের মতো খুব শর্ট কোর্স না। এইটা পেশেন্টকে আগে বলে দিলেই ভালো, একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে একটু লম্বা সময় খেতে হবে। নট লাইক অ্যান্টিবায়োটিক্সের মতো 7 দিন খেলাম ভালো হয়ে গেলাম, তা কিন্তু না। এটার যেমন আমি অ্যান্টিডিপ্রেসেন্টের কথাই বলি, SSRI এর কথা ধরেন, এটা কিন্তু ইফেক্টিভনেস আসতেই শুরু করে, মানে সময় লাগে অলমোস্ট 7 ডেজ। 7 দিনের আগে এটা কিন্তু ওই ব্রেনের স্টোরেজ থেকে সেরোটোনিনটা বের করে আনতে তার সময় লাগে। তো একটু সময় লাগবে, কাজ শুরু হতেও সময় লাগবে। এবং এটা যখন আমরা বলি যে যে ডোজটাতে পেশেন্টের যে ডোজটাতে হচ্ছে পেশেন্ট স্টেবল থাকে, সেটা আমরা কন্টিনিউ করি ডিজিজ ওয়াইজ। ইট কুড বি ফ্রম ইয়ার্স টু মান্থস টু ইয়ার্স। কিভাবে? ধরেন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বা গ্রিফ রিয়াকশন, কারো কেউ মারা গেল খুব নিয়ার, কেউ খুব রিয়াকশন হচ্ছে তার, অথবা তার হয়তো জব থেকে কোনো স্ট্রেস আছে, একটা কন্টিনিউয়াস স্ট্রেস ডিল করতে হচ্ছে তাকে, যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বলি। এগুলোর ক্ষেত্রে অনেক সময় একটু শর্ট ডিউরেশনের মধ্যেই পেশেন্ট কিছুদিন একটু বেটার ফিল করলে আমরা মেডিসিন ডিসকন্টিনিউ করে আনতে পারি। কিন্তু যেমন ধরেন ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা বলি যে যে ডোজে পেশেন্ট স্টেবল থাকবে সেটা কন্টিনিউ করা ফর 6 to 9 মান্থস। OCD, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলাতে বলে যে 6 to 9 মান্থ কন্টিনিউ করতে, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ট্যাপার করে আবার বন্ধ করতে। সো সব মিলায় হয়তো ইয়ার্স লেগেও যেতে পারে। আর সাইকোটিকের ক্ষেত্রে বলে একইভাবে স্টেবল যখন থাকবে তখন সেই ডোজটা 2 to 3 ইয়ার্স কন্টিনিউ করতে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়ালি আবার রিডিউস করে ট্যাপার করে বন্ধ করতে। ইন দ্য মিন টাইম যদি কোনো আবার দেখা যায় যে রিকার করে তার সমস্যাটা, তাহলে কিন্তু আবার ডোজ বাড়াতে হবে, আবার পেশেন্টকে স্টেবল করতে হবে। সো অনেক সময় দেখা যায় যে সাইকোটিক কেসগুলা ইভেন লাইফ লংও ট্রিটমেন্ট লাগতে পারে। আর স্পেশাল সিচুয়েশনে লাইক সিক ডেজ, একটা পেশেন্ট ফিজিক্যালি ইল হলে, প্রেগনেন্সিতে, ল্যাকটেশনে, আমরা মেডিসিনের চয়েস অনেক সময় শিফট করি, সুইচ করি, অথবা ডোজ রিডাকশনে যাই। কমপ্লায়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই পেশেন্টের স্টিগমা ভেঙে দেওয়া যে মেন্টালি সে কোনোভাবে যদি ইন নিড থাকে সেটা তার দোষ না, সেটা খুব খারাপ কিছু না এবং তাকে অন্যভাবে দেখার কিছু নাই।
পেশেন্টের মাথায়ও সে নিজে যদি একসেপ্ট না করতে পারে, তাহলে অন্যরা একসেপ্ট করলো কি না করলো সেটা তাকে আরো বেশি বদার করবে। সুতরাং সে যেন ব্যাপারটাকে ইজিলি নেয় এবং এটা নিয়ে সে ইনফিরিয়র কমপ্লেক্সে না ভুগে, সেটা তাকে প্রথমে বোঝাতে হবে। সো কমপ্লায়েন্স তখনই পাবো যখন পেশেন্ট বুঝবে যে হ্যাঁ, মেডিসিনটা দরকার এবং আমাকে খেতে হবে। আর যদি নন কমপ্লায়েন্স থাকে, সেটা সাইকোটিক কারণে হলে আমরা ওভার্ট অর কভার্ট নন কমপ্লায়েন্স পাই। ইন্টেনশনাল অর আনইনটেনশনাল নন কমপ্লায়েন্স হতে পারে, প্রাইমারি অর সেকেন্ডারি হতে পারে, ফুল অর পার্শিয়াল হতে পারে। আবার এক্সেস কমপ্লায়েন্সও কিন্তু ভালো না, এটাও এক ধরনের নন কমপ্লায়েন্স। দেখা গেল পেশেন্টকে আসতে বলা হয়েছে, আমি পরশুদিনই একটা পেশেন্ট পেলাম যাকে আসতে বলা হয়েছিল 1 মাস পরে, পেশেন্ট আসছে 3 বছর পরে। হ্যাঁ, হ্যাঁ 2 বছর না, হ্যাঁ 3 বছর পরে আসলো এবং সে মেডিসিন কন্টিনিউ করে যাচ্ছে। তো এটাও কিন্তু এক্সেস কমপ্লায়েন্সও কিন্তু নন কমপ্লায়েন্স, কারণ হচ্ছে যে তাকে 1 মাস পরে আসতে বলেছি, আমি ডোজ অ্যাডজাস্ট করতাম বা সে ভালো থাকলে আমি ডোজ গ্র্যাজুয়ালি রিডাকশনে যেতে পারতাম, সেটা সেই সুযোগটা দেয় নাই। সো সাইড এফেক্ট আসতেই পারে। So, এই আমাদের প্ল্যান গুলা তো আমরা মানে ঠিক মতো করতে পারি না। পেশেন্ট ভালো আছে, মেডিসিন খেয়েই যাচ্ছে, বাট সেটা তো আমরা তার আগেই ডিসকন্টিনিউ করার প্রসেসে যেতে পারতাম, যেটা করতে পারি না। তো সাইকিয়াট্রি নিয়ে মিসকনসেপশনস গুলা আমরা ভাঙার চেষ্টা করব এবং হচ্ছে আহ, আমাদের দিক থেকে চেষ্টা করব যে এই রং ইনফরমেশন গুলা যেন পেশেন্টের কাছে না যায়। কারণ পেশেন্টের একটা মিসকনসেপশন হচ্ছে যে অল সাইকোট্রপিক্স আর সিডেটিভ, সব সিডেটিভ না, কিছু কিছু সিডেটিভ আছে। এবং কিছু কিছু সিডেটিভ মেডিকেশন আমরা ইচ্ছা করে পেশেন্টকে সিডেটিভ দেই যেন হচ্ছে যে একটু ঘুমাক। অনেক সময় পেশেন্ট ভায়োলেন্ট থাকে, অ্যাগ্রেসিভ থাকে, পেশেন্টকে ম্যানেজ করা মুশকিল হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা চাই যে একটু সিডেটেড হয়েই থাকুক। অনেক সময় পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা একটু ওয়ারিড হয়ে যায় যে এত ঘুমাচ্ছে কেন, বা ঘুমায় পড়লে এটা কোনো ক্ষতি করবে কিনা। কিন্তু সেই ঘুমটা তার জন্য আমরা পজিটিভলি নেই, কারণ সে নিজে যদি তার নিজের হার্ম করে ফেলতে পারে, তার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ বা অন্য কারো হার্ম করে ফেলতে পারে। তো সেসব ক্ষেত্রে তার ওই সাইকোটিক সিমটম গুলা যাওয়া পর্যন্ত যদি একটু বেশি সিরিয়াসও হয়, সেটা আমরা অনেক সময় এটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করি যে বেনজোডাইজিপিন বা আদার কিছু না দিয়ে সাইকোট্রপিকেই যে সে যেন সিরিয়াসড থাকে। আর কারো যদি কোনো সমস্যা হয় যে সিডেশনের জন্য তার এমন কিছু সে কাজ করে যেটাতে তার ইনজুরির চান্স আছে, অথবা তার হয়তো জবের কোনো প্রবলেম হচ্ছে টাইমিং নিয়ে বা এই কিছু, সেটা আমরা তখন ডোজ অ্যাডজাস্ট করে দিই বা নন সিডেটিভে চলে যাই। কিন্তু সব সাইকোট্রপিক ইন জেনারেল কিন্তু সিডেটিভ না, এটা একটা মানে একটা মিসকনসেপশন। আবার মিসকনসেপশন হচ্ছে ওয়ান্স স্টার্টেড ক্যান নট বি স্টপড। এটা কেন, যে পেশেন্ট খেতে থাকে মেডিসিন, খেতে খেতে ওরা মোটামুটি ভালোই থাকে, কিন্তু হচ্ছে যে একসময় যে আহ দেখা যায় যে ভালো থাকছে হয়তো, ধরেন সার্ট্রালিন 100 মিলিগ্রামে ভালো আছে, যেটা 200 পর্যন্ত নেওয়া যায়। এখন 100 মিলিগ্রাম খেতে খেতে একসময় সে ভালো আছে, সে ফলো আপও করলো কি করলো না, তারপর সে বন্ধ করে দিল মেডিসিনটা। তখন 1 সপ্তাহ 10 দিন যেমন এটা ডোজ টাইট্রেট হতে সময় লাগে, আবার সপ্তাহ 10 দিন কিন্তু এটা ড্রপ ডাউন ব্লাড থেকে ওয়াশ আউট হয়ে যেতেও একটু সময় লাগে। তো 7 to 10 days পরে পেশেন্টের যেটা হবে যে একটা উইথড্রল সিমটমের মতো হবে, যেহেতু সাডেন ফল করে যায় তখন মেডিসিনের লেভেলটা, এবং তখনই পেশেন্ট মনে করে যে এই আমি তো বন্ধ করতে পারছি না, বন্ধ করতে গেলেই তো আমার সমস্যা হচ্ছে, এটা বোধহয় আমার বন্ধই করা যাবে না, সারা জীবন খেতে হবে, অথবা এটা এডিকশন হয়ে গেছে। বাট হুইচ ইজ নট ট্রু। মেডিসিনটা যখন আমরা ট্যাপার করে বন্ধ করি পেশেন্ট ভালো থাকলে, তখন কিন্তু এই সমস্যাটা হয় না। আর ইনজেকশনস আর ফাইনাল অপশনস, যেটা নিয়ে একটু ডিসকাস করছিলাম, যে ইনজেকশন ফাইনাল অপশন এমন কিছু না, যখন অ্যাজ নিডেড আমরা ইনজেকশন ব্যবহার করে থাকি। মেক দ্য ডিজিজ ওর্স, ওষুধ খেলে রোগটা আরো খারাপ হয়, এটাও একটা মিসকনসেপশন। কারণ ওই যে যেটা বলছিলাম যে ওষুধ কাজ করতে একটু সময় লাগে, সেই সময়টাতে পেশেন্ট তো কিন্তু আগের সিমটমস সবই রয়ে যায়, অথবা সেটা বাড়ার দিকেই থাকে, কারণ ওষুধ মেডিসিন তখনও কাজ করা শুরুই করে নাই। তখন পেশেন্ট মনে করে যে 2 দিন খাওয়ালাম, পেশেন্ট তো ভালো হলো না, আরো খারাপ হচ্ছে। বাট হুইচ ইজ নট কজড বাই দ্য মেডিসিন, দিস ইজ দ্য ডিজিজ প্রসেস। এটা পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে বুঝাতে হবে, স্টিগমা থেকে বের করতে হবে। আরেকটা হচ্ছে যে ম্যারেজ ইজ এ কাইন্ড অফ মেডিসিন, এটা অনেকের কাছে ধারণা যে বিয়ে দিলে ভালো হয়ে যাবে। তো এটা অ্যাবসলিউটলি রং, কারণ বিয়েটা একটা রেসপন্সিবিলিটি, একটা স্ট্রেস। আমার কাছে
গতকালকে একটা পেশেন্ট আসছিল যে সিজোফ্রেনিয়ার পেশেন্ট, এবং সে স্টেবল ছিল। এই পেশেন্টটাও নন কমপ্লায়েন্স, সে 10 বছর না 12 বছর আগে লাস্ট ফলো আপ করেছিল, এবং যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো একটু মানে 19-20 করে সে খেয়ে যাচ্ছে। সে 10-12 বছর ধরে মোটামুটি ভালো আছে, দোকানে যেয়ে বসতে পারে। তার অডিটরি হ্যালুসিনেশনটা তখনও রয়ে গেছে, কিন্তু সে মোটামুটি ফ্যামিলি নিয়ে আছে আর কি, টু সাম এক্সটেন্ট ভালো আছে। তো তারা তাকে বিয়ে দিল মনে করলো যে বিয়ে দিলে বোধহয় আর একটু ভালো হয়ে যাবে। কিন্তু এই বিয়ের স্ট্রেসে তার আবার সাইকোটিক সিমটম এমনিই ছিল, হ্যালুসিনেশন একেবারে পুরোপুরি যায় নাই, কারণ সে তো ফলো আপ করে নাই, তার ডোজ টাইট্রেশনটাও ঠিক মতো হয় নাই। কিন্তু যখন সেটা তাকে দেখা গেল যে সে ডিসকন্টিনিউ করলো, মানে সরি ম্যারেজ, বিয়ে হলো, তখন হচ্ছে এত স্ট্রেসে, ম্যারেজের স্ট্রেসে তার আবার সাইকোটিক অ্যাটাক হলো, এবং পেশাটা আবার খারাপ হয়ে গেল। সো বিয়েটা এত লাইটলি নিলে হবে না, বিয়ে একটা রেসপন্সিবিলিটি, বিয়ে একটা সোশ্যাল বন্ডিং। সো বিয়ে কোনো সময় মেডিসিন না। যদি কেউ করতে চায়, সে মেন্টালি ম্যারেজটা নেওয়ার মতো স্টেবল পর্যায়ে থাকে, সে যদি ম্যারেজের রেসপন্সিবিলিটিটা বুঝে, এবং সে চায়, নিজে চায়, তাকেও চাইতে হবে। সো অ্যান্ড সেক্সুয়াল দিক থেকে কোনো সাপোর্ট লাগবে কিনা সেটা আমাদের জানতে হবে। তখন হচ্ছে বিয়েটা তার জন্য ফ্রুটফুল হতে পারে বা পজিটিভ হতে পারে। কিন্তু এখানেও একটা কথা আছে যে অবশ্যই পেশেন্ট যাকে বিয়ে করবে, যে ফ্যামিলিতে যা মানে বিয়ে হবে, অবশ্যই তাদেরকে এই মেন্টাল ইলনেস সম্পর্কে একটু বলে নিতে হবে। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কিন্তু ডায়াবেটিসও অনেক সময় অনেকে হাইড করে বিয়ে করে এবং পরবর্তীতে ইনসুলিন নেয় না বা মেডিসিন বন্ধ রাখে, তারপর দেখা যায় যে একটা খারাপ ভাবে একটা ডিকে বা অঙ্ক নিয়ে চলে আসে পরে। সো মেডিসিন যে খাচ্ছে বা তার প্রবলেম আছে সেটা সামহাও পার্টনারকে জানিয়ে তারপরে বিয়েতে যেতে হবে। ইসিটি সম্পর্কে জাস্ট একটু জেনে রাখা যে ইলেকট্রোকনভালসিভ থেরাপি বলে একটা জিনিস আছে, যেটা এক এক ধরনের ট্রিটমেন্ট অপশন, যেখানে আমরা এইসব ক্ষেত্রে ইউজ করে থাকি। সিভিয়ার ডিপ্রেসিভ ইলনেস, সবার না, যদি এটা দেখা যায় যে খুব বেশি মাত্রার সিভিয়ার হয়, ক্যাটাটোনিয়া যদি থাকে, প্রলংড সিভিয়ার ম্যানিয়া যদি হয়, ম্যানিয়ার পেশেন্ট কিন্তু প্রলংড ট্রিটমেন্টটা অত ভালো হচ্ছে না এবং সিভিয়ার হয়ে যাচ্ছে। পোস্টপার্টাম সাইকোসিস এখানেও আমরা দিতে চাই, কারণ হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিসে এই জন্য ইসিটি দেওয়া হয় যে খুব দ্রুত আমরা পেশেন্টকে ইমপ্রুভ করতে চাই, কারণ মাদার অ্যান্ড চাইল্ডের যে বন্ডিংটা, এটা কিন্তু হ্যাম্পার্ড হয়ে যায় যদি মা মেন্টালি ইল থাকে। সো এইসব লাইফ থ্রেটনিং সিচুয়েশন, রিফিউজাল অফ ফুড অ্যান্ড ফ্লুইড, হাই সুইসাইডাল রিস্ক, নন রেসপন্সিভ টু ড্রাগস, এসব ক্ষেত্রে আমরা ইসিটি দিয়ে থাকি। এবার ইসিটিটার কোনো কন্ট্রাইন্ডিকেশন অ্যাকচুয়ালি নাই, এবং এটা খুবই সাইন্টিফিক একটা জিনিস। এই যে দেখেন এখানে যেভাবে দিচ্ছে, যে এটাতে অ্যানাস্থেশিয়া দিয়ে খুব শর্ট টার্ম একটা ইলেকট্রিক শক ওয়েভ দেওয়া হয়, এবং সব রকম প্রি অপারেট মানে সার্জিক্যাল ইয়া সাপোর্ট, অ্যানাস্থেটিক সাপোর্ট নিয়ে আর কি। হ্যাঁ, যদি কোনো রকম প্রবলেম হয় যেন তাকে সাপোর্ট দেওয়া যায়, এরকম সমস্যা হয় না। এটা খুবই অল্প সময়ের জন্য একটা ইলেকট্রিক শক, কিন্তু তারপরে সব রকম প্রিকশন নিয়েই দেওয়া হয়, এটা সাইন্টিফিক প্রসেস। সো সাইকিয়াট্রিক কোনো প্রবলেম থাকলে মেন্টালি ইল পেশেন্টের ফ্যামিলি বা কেয়ার গিভার সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট। যেন তার সাথে যখন তখন রাগ না করে, সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দেয়, তাকে রেগুলার ক্লিনিক্যাল ভিজিটে নিয়ে যায়, তাকে কমপ্লায়েন্ট থাকতে মেডিসিন খাওয়ার ব্যাপারে তাকে খোঁজ খবর রাখে, খাচ্ছে কি খাচ্ছে না। অনেক সময় সাইকোটিক পেশেন্টরা এমনও হয় যে মুখে নেয়, তারপর রুম থেকে বের হয়ে গেলেই থু করে ফেলে দেয়, অথবা মুখের সাইডে গালের ফাঁকে রেখে দেয়, বলে যে খেয়ে ফেলছি, পরে এটা বের করে ফেলে দেয়। তো এগুলার দিকে একটু খেয়াল রাখা যে মেডিসিনটা ঠিক মতো নিচ্ছে কিনা, ক্লিনিক্যাল ভিজিটে গেল কিনা। পেশেন্টের সাথে আর্গু না করা, পেশেন্টকে তার হাউস হোল্ড ওয়ার্ক অ্যাক্টিভিটি এগুলাতে এনগেজ করা যতটুকু সম্ভব, এবং তার হবিস, তার রিক্রিয়েশন এগুলোর দিকেও খেয়াল রাখা। কমিউনিটি লেভেলেও কিছু আমাদের সাপোর্ট দেওয়া দরকার। আমাদের সোশ্যাল লেভেলে স্টিগমা সরানো, তার যদি কোনো ওয়ার্ক প্লেস প্রবলেম থাকে সেটাকে একটু একনলেজ করা, সেগুলো হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। এবং নিজেকেও হেল্প করতে হবে, হেলদি ইটিং,
হেলদি স্লিপ প্যাটার্ন বা স্লিপ হাইজিন মেনটেন করা, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, and learning skill which helps deal with stress, feeling down, relationship or the symptoms of the illness, এগুলা সম্পর্কে জানা। এগুলা হচ্ছে নিজে থেকে তার এগিয়ে আসতে হবে। অ্যান্ড ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্ট আছে, যেটা আপনাদেরও যদি কোথাও আপনারা রিমোট জায়গায় প্র্যাকটিস করেন এবং সেখানে ইমার্জেন্সিতে যদি কখনো কাজ টাজ করতে হয়, সেই সব জায়গায় কিন্তু এগেইনস্ট দ্য পেশেন্ট উইল, যেরকম ডিসওরিয়েন্টেড, ডেলিরিয়াস পেশেন্ট যদি আসে, সাইকোটিক পেশেন্ট যদি আসে, তখন তাদের এগেইনস্ট দেয়ার উইল অনেক সময় রেস্ট্রেইন করতে হয়, ফিজিক্যাল অথবা কেমিক্যালি রেস্ট্রেইন করা। ফিজিক্যাল রেস্ট্রেইন যেমন হাত বেঁধে রাখা অথবা পেশেন্টকে বেডে হাত পা টাই করে রাখা। আর কেমিক্যাল রেস্ট্রেইনটা হচ্ছে যে তাকে সিডেটিভ দিয়ে ঘুম পাড়ায় রাখা, এটাকে আমরা কেমিক্যাল রেস্ট্রেইন বলি। হসপিটালাইজেশন এগেইনস্ট দ্য উইল অনেক সময় লাগতে পারে। সো আপনার চেম্বারে যদি এই ধরনের ডেলিরিয়াস পেশেন্ট কখনো এমার্জেন্সি ভাবে চলেও আসে, সো সেটা আপনাকে ম্যানেজ করতে যদি হয়, খুব রিকোয়েস্ট করে বা অনেক সময় পেশেন্ট পার্টি বা তারা যে কিছু একটা দিয়ে দেন হসপিটাল পর্যন্ত নিয়ে যাব, তখন কিন্তু এগেইনস্ট দ্য পেশেন্ট উইল আপনি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রেস্ট্রেইন ইউজ করতে পারেন। মেন্টাল ইলনেস প্রিভ্যালেন্সটা আমাদের 2003-05-এ একটা নেশন ওয়াইড সার্ভে হয়েছিল, আর 18-19-এ হয়েছিল। সেখানে দেখেন এনি কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডারের প্রিভ্যালেন্স ছিল 16.1, সেটা 18-19-এ এসে হয়েছে 16.8%। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল 2.9%, সেটা 4.5% হয়েছে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারও বেড়েছে 6.7 থেকে 4.6 থেকে 6.7। অ্যান্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার যেটা সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এটা মোটামুটি 1.1, 1.4, এটা এটা আগের মতোই পার্সেন্টেজটা, কিন্তু অ্যান্ড ওভারঅল পার্সেন্টেজটাও আগের মতো, কিন্তু ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি বেড়ে গেছে দুটাই, এবং কোভিড এর পরে এটা আরো বেশি। আচ্ছা, তাহলে ডিজিজ, সিকনেস আর ইলনেস কি? ডিজিজ হচ্ছে স্পেসিফিক টিস্যু লিশন অর ক্যারেক্টারিস্টিক কনস্টিটিউশন অফ সিমটমস, আর সিকনেস হচ্ছে সাফারিং অ্যান্ড ফাংশনাল ডেফিসিট কনসিকুয়েন্ট অন সিমটম। একটা সিমটম হলো, সেটার জন্য তার যে সাফারিংটা হচ্ছে, দ্যাট ইজ সিকনেস। ওয়ান মে এক্সিস্ট উইদাউট আদার। যেমন আনডায়াগনোসড ব্রেস্ট ক্যান্সার, ডিজিজটা কিন্তু আছে, কিন্তু এখানে সিকনেস নাই, সে সে কোনো কমপ্লেইন করছে না। কিন্তু ক্রনিক ফেটিক সিনড্রোম, সেখানে তার কমপ্লেইন বা সিকনেস আছে, সে কষ্ট পাচ্ছে, কিন্তু তার কোনো প্যাথোলজি নাই। আর ইলনেস হচ্ছে পেশেন্ট জেনারেলি প্রেজেন্ট কমপ্লেইনিং অফ সিমটমস, দিস প্রসেস ইজ কল্ড ইলনেস। সে তার কমপ্লেইনটা নিয়ে ডক্টর পর্যন্ত আসলো বা হেল্প সিক করলো, এটাই হচ্ছে ইলনেস। সো মেডিকেল ডায়াগনোসিসকে আমরা ডিজিজ বলি, তাই না? কিন্তু সাইকিয়াট্রিক ডায়াগনোসিসকে আমরা বলি ডিসঅর্ডার, which usually lacks known pathology, এই জন্যই ডিসঅর্ডার বলে। যেমন ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তাই না? কারণ আমরা স্পেসিফিক প্যাথোলজি বলা যায় যে জানি না অথবা একেবারে ক্লিয়ার না, দ্যাটস ওয়াই এটাকে ডিসঅর্ডার বলা হচ্ছে। ট্র্যাডিশনাল ডুয়ালিস্টিক ক্যাটাগরিজ অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইলনেস, এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে বডিলি প্যাথোলজি আছে। যদি একটা পেশেন্ট সাইকোলজিক্যাল সিমটম নিয়ে আসে, তাহলে সেটা কোমরবিডিটি। যেমন তার বডিলি প্যাথোলজি আছে, ধরেন তার একটা ক্যান্সার আছে, কিন্তু সে আসলো ডিপ্রেশন নিয়ে, তাহলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার তার কোমরবিডিটি হতে পারে। আর ফিজিক্যাল সিমটমটা হচ্ছে তার মেডিকেল ডিজিজ। আর কারো যদি সাইকোপ্যাথোলজি থাকে, সে যদি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে আসে, মানে সাইকোলজিক্যাল সিমটম নিয়ে আসে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যেমন ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা ওসিডি, যাই হোক। কিন্তু সে সাইকোপ্যাথোলজি আছে কিন্তু নিয়ে আসলো ফিজিক্যাল সিমটম, তখনই আমরা সেটাকে সোমাটাইজেশন বলি। এই সোমাটাইজেশনটা হচ্ছে সোমাটিক সিমটম বাট নো এভিডেন্স অফ বডিলি প্যাথোলজি। এটাকে আগে ফাংশনাল ইলনেস বলতো, ফাংশন ইজ অ্যাবনর্মাল বাট দেয়ার ইজ নো প্যাথোলজি, এই জন্য ফাংশনাল ইলনেস বলতো। এখন আমরা ফাংশনাল বলি না। নাও দিস কন্ডিশনস আর ইউজুয়ালি গিভেন দ্য সাইকিয়াট্রিক ডায়াগনোসিস অফ সোমাটোফর্ম ডিসঅর্ডার।
আম, আম, এতে ডেভিডসনে এখন সোমাটোফর্ম ডিসঅর্ডার হিসেবে লেখা আছে, সাইকোপ্যাথোলজি বাই hypothetical process somatization which causes bodily symptoms. Latest term according to DSM-5 হচ্ছে somatic symptom and related disorder. ওই সোমাটোফর্ম বলে নামে আমরা যেটাকে চিনি আসলে সেটাই আমরা সাইকিয়াট্রিস্টরা এটাকে সোমাটিক সিমটম অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার বলি। পেশেন্টের এই যে সোমাটিক সিমটম নিয়ে যে পেশেন্টরা আসে, তারা কি করে যে আপনার কাছে আসবে কিছু একটা সোমাটিক কমপ্লেন নিয়ে, ধরেন হেডেক নিয়ে আসলো, অথবা তার কখনো বডি এক, কখনো টিংলিং সেন্সেশন, কখনো বার্নিং সেন্সেশন, এসব ভেগ কমপ্লেন নিয়ে আসলো। আপনি মানে দেখা যাবে যে ডক্টর টু ডক্টর সে বিভিন্ন ডক্টর দেখিয়ে যাচ্ছে, এটাকে আমরা ডক্টর শপিং বলি। বিভিন্ন ডক্টর দেখাতে থাকবে এবং ইনভেস্টিগেশন করতে থাকবে এবং দেখা যাবে যে মানে এক ব্যাগ, আমার কাছে এক পেশেন্ট আসছিল একেবারে একটা ট্রলি ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে, তো সেটা ফুল হয়ে গেছে তার ইনভেস্টিগেশন করতে করতে, এরকম পর্যায়ে চলে যায়। কিন্তু সবই অলমোস্ট নর্মাল, কিন্তু তার প্রবলেম যাচ্ছে না। দ্যাট ইজ সোমাটিক সিমটম ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার আমরা যেটাকে বলি। এইখানে পেশেন্টকে যদি আপনি মানে তার সাইকোপ্যাথোলজিটাকে অ্যাড্রেস না করেন, যতই ইনভেস্টিগেশন করতে থাকবেন, সে আপনার কাছে আসবে একবার, অন্য ডাক্তারের কাছে যাবে, কখনোই ভালো হবে না। তো এইখানে আমরা তাকে কখন ভালো হইতে হবে, তখন কিন্তু তাকে তার সিক রোলটা তাকে ছাড়তে হবে, সেটাও জানতে হবে, পেশেন্টকে বলতে হবে। তো আমাদেরও তাদের প্রতি যেমন কিছু রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ ফিজিশিয়ান, এবং তাদেরও মানে আমাদেরও তাদের কাছ থেকে কিছু রাইটস আছে, যে যতক্ষণ ট্রিটমেন্ট দরকার নিবে এবং তার যখন তার সিক রোলটা ছেড়ে দেওয়া উচিত, সে ভালো হয়ে যাবে, তখন তার সিক রোলটা ছেড়ে দেওয়া দিতে হবে। কিন্তু অনেক সময় পেশেন্ট দেয় না এবং এটাকে সে ধরে রাখে ডিউ টু মেন্টাল স্ট্রেস। সো এই সোমাটিক সিমটম অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডারকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি। যে সোমাটিক সিমটম ডিসঅর্ডার, পেশেন্ট একটা সিমটম নিয়ে আসবে, যে তার ধরেন মাথা ব্যথা, এটাই তার প্রবলেম, এবং এই মাথা ব্যথা নিয়ে সে ভুগছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু কোনো প্যাথোলজি কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু তার সমস্যাটা হচ্ছে সে শুধু বলবে যে আমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথাটা কষ্ট দিচ্ছে, এটাই তার প্রবলেম। তো তাকে আলটিমেটলি বুঝাতে হবে যে আপনার মাথা ব্যথা হচ্ছে, এটা ঠিক, তাকে অ্যাকনলেজও করতে হবে, না তার আপনার প্রতি ফেইথ থাকবে না, যে হ্যাঁ আপনার ব্যথা হচ্ছে বুঝছি, কিন্তু এটার কোনো মানে শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় নাই। সো আপনাকে একটু রিল্যাক্স থাকতে হবে। আপনার সমস্যাটা হচ্ছে কোনো মানসিক চাপ থেকে, যেটা আমরা ধীরে ধীরে খুঁজে বের করব। এই খুঁজে বের করব কিভাবে, এখানেই সাইকোলজিস্টের হেল্পটা বেশি দরকার। হয়তো তার কোনো হিডেন স্ট্রেস আছে, তার হয়তো ফ্যামিলি মানে কোনো রিলেশনাল প্রবলেম যাচ্ছে, তার হয়তো কোনো সেক্সুয়াল লাইফে প্রবলেম আছে, অথবা তার হয়তো স্টেপ ফাদার মাদার আছে, কিছু একটা স্ট্রেস তাকে ভোগাচ্ছে, যেটা সে এক্সপ্রেস করতে পারছে না ঠিক মতো, আবার কারোর সাথে শেয়ারও করতে পারছে না, যার জন্য এটাকে হাইড করে রাখতে রাখতে সেই স্ট্রেসটা তার ফিজিক্যাল সিমটম হয়ে এক্সপ্রেস হচ্ছে। তো এনিওয়ে, আরেকটা আছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখানে একই রকম পেশেন্ট, এখানেও কোনো একটা মাথা ব্যথা বা পেট ব্যথা বা এই জাতীয় কিছু একটা প্রবলেম নিয়ে আসবে, কিন্তু এখানে পেশেন্টের ভয় থাকবে যে আমার এটা হচ্ছে মানে আমার ভিতরে খুব বড় কিছু একটা অসুখ হয়ে গেছে, হয় ভিতরে টিউমার আছে, অথবা একটা ক্যান্সার ট্যান্সার কিছু একটা হয়ে গেছে, যেটা ইনভেস্টিগেশনে ধরা পড়ছে না, কিন্তু ভিতরে কিছু একটা বড় অসুখ আছে। কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট তো ফিজিক্যাল কমপ্লেইন নিয়ে আসে, সাধারণত নিউরোলজিক্যাল, সাধারণত ফিট লাইক অ্যাটাক বা অজ্ঞান হয়ে যাবে, যেটাকে আমরা সিউডো সিজার বলি, অথবা সোজা বাংলায় গ্রামে গঞ্জে যেটাকে মৃগী রোগ অথবা জিনে ধরা ভূতে ধরা এই টাইপের কিছু বলে, সেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। ফ্যাক্টিশিয়াস সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং আদার মেডিকেল কন্ডিশন, এটা একটু জানার দরকার নেই আপনাদের। ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডারটা তো জানেন, যে ফ্যাক্টিশিয়াস মানে হচ্ছে যে এটাও কোনো স্ট্রেসের কারণে পেশেন্ট কোনো একটা ডিজিজ নিজের অথবা অন্যের উপর প্রডিউস করে নিয়ে আসবে। ধরেন যেমন মানচুসেন সিনড্রোম, যেটা যে ফলস ব্লিডিং নিয়ে আসে, নিজেই হাত দিয়ে কোনো এক রকম কোনোভাবে কোনো একটা ফাঁকে চোখে অথবা মুখের ভিতরে আহ গাম টামে একটা ইনজুরি করে ফেলে, এবং তখন দেখায় যে তার বমি হচ্ছে,
বমির বমির সাথে রক্ত যাচ্ছে অথবা তার চোখ দিয়ে রক্ত পড়ছে এরকম কিছু। আর ম্যালিঙ্গারিং এটা কিন্তু কোনো এক্সটার্নাল গেইন থাকে না, ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার যেটা, সে করবে কিন্তু তার কোনো গেইন নাই। গেইন হচ্ছে যে তার স্ট্রেস রিলিফ, তার কোনো একটা স্ট্রেস আছে ভিতরে, সেটা করার জন্য করছে। কিন্তু এটা যদি একই জিনিস যদি কেউ মানে করে কোনো বেনিফিট পায়, যে আমি সিক হলে আমি আমার মানে চাকরি ক্ষেত্রে ওখান থেকে আমি কিছু সুবিধা পাবো বা আমি ছুটি পাবো বা ফিনান্সিয়াল হেল্প পাবো, সেটা কিন্তু হয়ে যাবে ম্যালিঙ্গারিং। সেটা কোনো ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, এই গ্রুপের মধ্যে পড়ছে না, সেটাকে আমরা ম্যালিঙ্গারিং বলবো। তো সোমাটিক সিমটম ডিসঅর্ডারের এই যে সিমটম নিয়ে এসে বিভিন্ন ডক্টর টু ডক্টর ঘুরে বেড়াচ্ছে বা ভুগছে, এটার ডিউরেশনটা হতে হবে কিন্তু মোর দেন 6 মান্থ। এবং তার কোনো ফিজিক্যাল একটা কিছু থাকতেও পারে, হয়তো তার সাইনোসাইটিস আছে ধরেন, কিন্তু সেটার জন্য তার যতটুকু কষ্ট হওয়ার কথা সেটার চেয়ে যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা সোমাটিক সিমটম ডিসঅর্ডার বলি। মানে সোমাটিক সিমটম ডিসঅর্ডার একদম কোনো প্যাথোলজি নাই, সেটা না হয়ে তার প্যাথোলজি থাকতেও পারে, কিন্তু সেটার ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট অ্যান্ড পারসিস্টেন্ট থট থাকবে সেই কষ্টটা নিয়ে, অ্যান্ড পারসিস্টেন্ট হাই লেভেল অফ অ্যাংজাইটি থাকবে, এক্সেসিভ টাইম অ্যান্ড এনার্জি ডিভোটেড অ্যাবাউট দ্য সিমটম। যেটা বলছিলাম যে ডক্টর শপিং, বিভিন্ন ডক্টর দেখাবে, ইনভেস্টিগেশন করবে, মানে এটার পিছনেই সে পড়ে থাকবে আসলে। সো এই হচ্ছে সোমাটিক সিমটম ডিসঅর্ডার। ইলনেস ডিসঅর্ডারও একই রকম, মোর দেন 6 মান্থ ডিউরেশন হবে। কনভার্সন ডিসঅর্ডারটা ইন্টারেস্টিং, এটা গ্রামে ট্রামে একটু বেশি পাবেন, শহরেও পাওয়া যায়। আহ, শহরে আমার কাছে মাঝে খুব বেশি একটু বাচ্চারা আসছিল যাদের এই কনভার্সন ডিসঅর্ডার হচ্ছিল, জিনে ধরা, ভূতে ধরার মতো, জিনে ধরছে তাদেরকে। তো আমি দেখলাম যে এই শহরে তো সাধারণত জিনে ধরে না, জিনরা সাধারণত থাকে তেঁতুল গাছে। তো শহরে কেমন করে আসলো, একটু হিস্ট্রি হিস্ট্রি নিয়ে দেখা গেল যে আসলে এই বাচ্চাগুলা প্রত্যেকটাই রাত জেগে রাতে ঘরের মধ্যে একা একা ভূত এফএম শুনতো। এবং সেইখান থেকে তাদের এই আইডিয়া মাথায় আসা সাবকনসিয়াসলি, যে জিন ধরতে পারে, জিনে ধরলে এই এই হয়, এরকম এরকম করে। এবং এই বাচ্চাগুলো এরকম করা শুরু করলেন। এখন অনেকে আবার বলতো যে হ্যাঁ আমরাও তো ছোটবেলায় ভূতের গল্প শুনতাম, আমাদের তো এরকম হয় নাই। সেটা আমরা আসলে ওইভাবে শুনতাম না। আমরা শুনতাম 4-5 জন একসাথে বসে দাদি নানির কাছে, তাই না? পরিবেশটা অন্যরকম ছিল। এখন বাচ্চারা যেটা শুনে, যে একেবারে অন্ধকার ঘরে একা একা শুনলো কানে হেডফোন দিয়ে এত গভীর রাতে, এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সো পুরো জিনিসটা কিন্তু তাদের জন্য একেবারে মানে রিয়ালিটির কাছাকাছি চলে যায়, বা রিয়ালিটি হয়ে যায় সেটা তাদের কাছে। এটা আমরা যেটা হতো যে একসাথে বসে শুনলে কেউ হয়তো একটু হাসলো, অন্যরা এটাকে লাইট করে ফেললো, বা কেউ আবার আরেকজন হয়তো সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। সো ব্যাপারটা অত ভয়ঙ্কর হয়ে থাকতো না আসলে, যেটা এই বাচ্চাদের জন্য হচ্ছে। এবং এই কনভার্সন ডিসঅর্ডারের পিছনে অন্যান্য কারণও তো আছে, যে তার পার্সোনালিটিটা অত স্ট্রং না, তার ফ্যামিলি হয়তো অতটা সাপোর্টিভ না, সবকিছু মিলাই কনভার্সন হয় অ্যাকচুয়ালি। সো এটা সিমটম টাইপস বিভিন্ন রকম, যেটা বলছিলাম যে উইকনেস বা, এবং এটা ইভেন প্যারালাইসিস, মিউট হয়ে যায় পেশেন্ট, চোখে দেখছে না, সেন্সরি সিমটমস নিয়ে আসতে পারে, অ্যানাস্থেশিয়ার সেন্সরি লস নিয়ে আসতে পারে, সোয়ালোয়িং সিমটম নিয়ে আসতে পারে, অ্যাবনর্মাল মুভমেন্ট নিয়ে আসতে পারে। এটার প্রেজেন্টেশন গুলা খুবই উম, অদ্ভুত হতে পারে। চোখে দেখছে না বলবে, একেবারে ব্লাইন্ড, কিন্তু দেখবেন আপনি পরীক্ষা করে সবই ঠিক আছে। তো এখানে ম্যালিঙ্গারিং যেটা বলছিলাম, যে ম্যালিঙ্গারিং কে তাহলে আমরা কিভাবে আলাদা করবো। ম্যালিঙ্গারিং এ কিন্তু একটা এক্সটার্নাল গেইন থাকবে, আর ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডারে সে ডেলিবারেটলি করছে সিক রোলটা নেওয়ার জন্য। তার গেইন হচ্ছে সিক রোল, যে সে অসুস্থ, এটাই তার গেইন। তো অসুস্থ হলে সবাই তাকে আদর করবে, সবাই কিছু ফ্যাসিলিটিস দিবে, তো ডেলিবারেটলি সে এইটা করে নেওয়ার জন্য। এটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অবশ্য, কিন্তু তাকে যদি আপনি প্রসিডিউরে নিয়ে আসতে চান, তাহলে সে প্রসিডিউরে আসবে, যে তার ট্রিটমেন্টে আসেন, সাইকোথেরাপিতে বসেন, সেটা সে নেয়, কারণ তো অ্যাকচুয়ালি তো তার কোনো একটা স্ট্রেস আছে। সোমাটাইজেশন ডেলিবারেট না, এটা হচ্ছে সাবকনশিয়াস। এটা সে ইচ্ছা করে মানে একেবারে সোজা বাংলা যেটাকে ইচ্ছা করে বলা বলে সেটা না। এবং সে এটাও সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এবং সে প্রসিডিউরে আসতে বললে আসবে।
কিন্তু ম্যালিঙ্গারিং এ দেখেন সে কিন্তু এটা কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার না, এবং তাকে কোনো আপনি প্রসিডিউর আসতে বললে আসতে চাইবে না। সে শুধু সিক হয়ে থাকতে চাইবে, কারণ তার কোনো এক্সটার্নাল একটা গেইন আছে, এবং অবভিয়াস এটা বুঝতেই পারবেন হিস্ট্রি টিস্ট্রি নিয়ে, যে হয় আপনাকে বলবে যে আমাকে একটু লিখে দেন, আমার একটু ছুটি লিখে দেন, অথবা জাস্ট ভর্তি থাকলো কয়েকদিন পরে আচ্ছা আমি চলে যাবো, ওই ভর্তির কাগজটা দেখে সে কোনো একটা বেনিফিট পাবে, আপনি বুঝতেই পারবেন সেরকম। আচ্ছা, বাকি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে অ্যাংজাইটি ডিসঅর্ডার সম্পর্কে একটু বলবো, যে আসলে অ্যাংজাইটিটা কি। অ্যাংজাইটি হচ্ছে রেসপন্স টু এ থ্রেট দ্যাট ইজ আননোন অর ভেগ। আমি খুব অ্যাংশাস হচ্ছি, খুব টেনশন হচ্ছে, এইসব টার্ম সাধারণত পেশেন্টরা বলে। উদ্বেগ বুঝে না, বাংলাটা কঠিন, বাংলাটা বুঝবে না, তার চেয়ে বরং অ্যাংজাইটি বুঝবে। আপনার কি টেনশন হয় কিনা এটা বুঝবে। তখন বলে যে খুব টেনশন হয়। কি কারণে হয় বা কি হবে সেটা সম্পর্কে সে জানে না, কিছু একটা হবে, এরকম একটা ভেগ বা আননোন একটা থ্রেট সে ফিল করে। কিন্তু ফিয়ার জিনিসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু এ নোন থ্রেট। ভয় পাওয়া যেটা, সেটা কিন্তু আননোন না। যেমন ধরেন সাপ, সাপ আমাকে যদি বাইট করে আমি মরে যাব জানি। তো যদি আমি কোনো সাপ দেখি সামনে, তাহলে অবশ্যই আমি ভয় পাবো। সেইটা খুবই মানে রিয়ালিস্টিক একটা জিনিস, যে হ্যাঁ এটা তো জানি আমি যে এটা ক্ষতি হবে, সো এটা নিয়ে ভয় পাবো। কিন্তু এনজাইটিটা হচ্ছে ভেগ অ্যান্ড আননোন। আর স্ট্রেসটা হচ্ছে যে প্যাটার্ন অফ ডিসরাপটিভ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশনিং দ্যাট অকার্স when any stimulus in the environment is perceived as a threat to our well-being। যে কোনো একটা সিচুয়েশনকে যদি আমি বুঝি যে এখানে বা এই সিচুয়েশনে বা এটার মধ্যে থাকলে সেটা আমাকে ডিসরাপ্ট করে ফেলতে পারে, আমাকে সাইকোলজিক্যালি আপসেট করে ফেলতে পারে, সেটাই সেই থ্রেটটাই হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ভালো না খারাপ, স্ট্রেস কিন্তু টু সাম এক্সটেন্ট ভালো। সেটাকে আমরা বলি ইউ স্ট্রেস। মানে স্ট্রেসটা যদি অল্প সময়ের জন্য থাকে এবং এটা আমাকে একেবারে মেন্টালি ডাউন করে না ফেলে, তাহলে এটা ইউ স্ট্রেস, এবং এটা আমার জন্য বরং ভালোই হয়। যেমন খুব অল্প সময়ের জন্য মাইল্ড স্ট্রেস যদি না থাকে, তাহলে আমরা কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা বলেন বা ভালো কিছু কাজ করার সময় যদি আমরা একটু কেয়ারফুল হই, যে কোনো একটা অপারেশনে একটা সার্জন যাবে, সে আগে একটু স্ট্রেস ফিল করে, সো তখন কিন্তু আমাদের পারফরমেন্স ভালো হয়। কনসেন্ট্রেশন, আমাকে জিনিসটা ভালো করতে হবে, সেটা কনসেন্ট্রেশন একটু কিন্তু আমাদেরকে ইনক্রিজ করে। কিন্তু ব্যাড স্ট্রেস হচ্ছে আর ডিস্ট্রেস হচ্ছে যেটা ফর প্রলং ডিউরেশন থাকে, অনেক বেশি সময়ের জন্য থাকে, সেটা হচ্ছে মান্থস টু ইয়ার্স, তাহলে সেটাকে আমরা বলি ব্যাড স্ট্রেস। তাহলে স্ট্রেস যেগুলো হচ্ছে ক্রনিক, আনপ্রেডিক্টেবল অ্যান্ড আনকন্ট্রোলড, সেটা হচ্ছে ব্যাড স্ট্রেস। স্ট্রেস দিয়ে দুই মানে কিছু ডিসঅর্ডার হয়, যেমন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, পিটিএসডি, এএসডি। পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এএসডি হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। আচ্ছা, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে টিপিক্যালি বিগিনস ইমিডিয়েটলি আফটার দ্য ট্রমা, বাট পারসিস্টেন্স ফর অ্যাটলিস্ট 3 days to 1 month আফটার এক্সপোজার। একটা স্ট্রেস হলো তার আম, পরে 3 দিন থেকে 1 মাস পর্যন্ত এটার সিমটমসটা থাকবে, তখনই আমরা এটাকে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলবো। এবং টিপিক্যালি বিগিনস ইমিডিয়েটলি আফটার দ্য ট্রমা, ট্রমার পরপরই সাধারণত শুরু হয়। আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে পোস্ট কেন বলছে, কারণ ডিউরেশন যদি মোর দেন 1 month হয়, অথবা ডিলেড এক্সপ্রেশন হয়, 1 মাসের পরে অ্যাপিয়ার করলো, অথবা 1 মাসের পরে কন্টিনিউ করলো। 1 মাস পর্যন্ত কিন্তু আমরা ওটাকে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলছিলাম, 1 মাসের পরে কন্টিনিউ করছে সিমটম, তখন আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলবো। কিন্তু এই ক্ষেত্রে স্ট্রেসটা হতে হবে খুব মানে severe type of stress, life-threatening stress, exposure to actual or threatened death, serious injury, or sexual violence in one or more of the following way। শুধু নিজের হবে তা কিন্তু না, ডাইরেক্টলি এক্সপিরিয়েন্সিং নিজের উপর হলো, অথবা উইটনেসিং ইন পার্সন নিজে দাঁড়িয়ে থেকে দেখলো সামনে কারো, লার্নিং দ্যাট অকার টু আ ক্লোজ ফ্যামিলি মেম্বার অর ফ্রেন্ড, তার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডের কারো হয়েছে সেটা যদি জানতে পারে, এক্সপেরিয়েন্সিং এক্সপোজার টু অ্যাভার্সিভ ডিটেইল অফ দ্য ট্রমাটিক ইভেন্ট, বারবার যদি ওইটার এক্সপোজার হয়। যেমন এই আমাদের যে এই আন্দোলনটা গেল,
এরপরে কিন্তু আমরা অনেক পেশেন্ট পেলাম পিটিএসডি এএসডি, যারা এই ডিরেক্টলি এক্সপিরিয়েন্স করেছে, যারা আহ, সামনে দাঁড়িয়ে দেখেছে এই ভায়োলেন্স গুলা, অথবা যাদের নিকট আত্মীয় স্বজন মারা গেছে, যারা বারবার এই নিউজ গুলা দেখেছে, অথবা যারা পুলিশে ছিল, অথবা যারা আহ, সাংবাদিক ছিল, যাদেরকে বারবার এই জিনিসগুলার মুখোমুখি হতে হয়েছে। সো তাদের মধ্যে কিন্তু অনেকেই পিটিএসডি তে ভুগছিল, মানে ভুগছে, এখন আসছে এই ট্রমা নিয়ে। এখানে 5 ক্যাটাগরির সিমটমস আমরা পাই: ইন্ট্রুশন, নেগেটিভ মুড, অ্যাভয়েডেন্স, অ্যারোজাল অ্যান্ড ডিসোসিয়েশন। ইন্ট্রুশন মানে হচ্ছে তার বারবার মনে হবে যে আমি ওই জায়গাটাতেই আছি, ওইখানে যে ঘটনাটা ঘটছিল বারবার তার চোখের সামনে একদম একটা রিয়েল সিচুয়েশনের মতো বারবার ভেসে উঠবে, এবং সে মনে হবে যে আমি ওই জায়গাটাতেই আছি। তখন সে বিভিন্ন রকম রিয়াক্ট করবে, চিৎকার করবে, কানবে, মানে প্যালপিটেশন হবে, ট্রেমর হবে, বিভিন্ন রকম সিমটম হবে। মন খারাপ হয়ে যেতে পারে, নেগেটিভ মুড চলে আসতে পারে, অ্যাভয়েড করতে পারে। হয়তো ওই সময়টা সে কোনো অ্যাম্বুলেন্সের শব্দ শুনছিল, তখন দেখা যাবে যে অ্যাম্বুলেন্স দেখলেই তার সেই ট্রমা ফিরে আসে। অ্যাম্বুলেন্স, যেখানে অ্যাম্বুলেন্সের শব্দ হয় সেই সব জায়গায় সে অ্যাভয়েড করা শুরু করলো। মানে হয়তো এমনই বেশি হবে যে রাস্তায় বের হয় বন্ধ করে দিল, যে অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই তার প্যানিক হয়ে যায়। অ্যারোজাল হতে পারে, অল্পতেই খুব অ্যারোজড হয়ে যায়। ডিসোসিয়েশন হয়ে যায়, আমি কোথায় আছি বুঝতে পারে না, মনে করে যে সেই সেই সিচুয়েশনটাতে আবার চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট, যদি এই ধরনের পেশেন্ট আপনারা পান, তাহলে ট্রিটমেন্ট করবেন কি? যদি কাউন্সিলিং এর ব্যবস্থা থাকে, তাহলে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়া যায়। ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এটাকে বলে। অ্যাংজিওলাইটিক অ্যান্ড হিপনোটিক দিতে পারেন শর্ট পিরিয়ডের জন্য। কিন্তু অবশ্যই বেনজোডাইজেপিন যখনই দিবেন, পেশেন্টকে বলে নিবেন যে এটা কিন্তু 2-3 সপ্তাহের বেশি আমরা ইউজ করব না, কারণ 2-3 সপ্তাহের বেশি ইউজ করলে এটার রিস্ক থাকবে যে এটা ডিপেন্ডেন্সি তৈরি করে। আর পিটিএসডি হলে 6 মান্থ অর লঙ্গার লঙ্গার হয়ে গেলে তখন আমরা সিবিটি দিব, কিন্তু বেনজোডাইজেপিন অ্যাভয়েড করবো, কারণ বেনজোডাইজেপিনে এইসব পেশেন্টরা একটু রিলিফ ফিল করে, তো তো ডিপেন্ডেন্সি খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রে আমরা এসএসআরআই ইউজ করতে পারি, মির্টাজাপিন, অ্যামিট্রিপ্টালিন এগুলা ইউজ করতে পারি, কিন্তু রেসপন্স ফুললি আসতে একটু সময় লাগে। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হচ্ছে যে কোনো একটা স্ট্রেস আছে, কিন্তু স্ট্রেসটা ওরকম একেবারে লাইফ থ্রেটেনিং না। যেমন তার একটা রিমোট জায়গায় পোস্টিং হয়ে গেল, অথবা তার বিয়ে হয়েছে কিন্তু তার ইনলসদের সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না, অথবা একটা নতুন বস আসলো যার সাথে তার খুবই ডমিনেটিং বা খুবই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, যেটা সে নিতে পারছে না, কিন্তু তাকে প্রতিদিন অফিসে যেতেও হচ্ছে। তো এই ধরনের একটা লং টার্ম অ্যান্ড লো গ্রেড স্ট্রেসের মধ্যে যদি কাউকে থাকতে হয়, এবং সেটার জন্য যদি তার মিক্সড ডিপ্রেসিভ অ্যান্ড অ্যাংজাইটি টাইপ কিছু সিমটম ডেভেলপ করে, সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বলি। আপনারা কিন্তু বেশিরভাগই এরকম পেশেন্ট পাবেন, যে কোনো একটা স্ট্রেসের সাথে তার টেম্পোরাল রিলেশন আছে, তার স্ট্রেসটার পরে থেকে তার এই সিমটম শুরু হয়েছে, পেশেন্ট এভাবেই হিস্ট্রি দিবে। এবং তাকে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কোনোটাতে খুব ডিরেক্টলি আপনি ফেলতে পারবেন না, মিক্সড মনে হবে সিমটম। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। এটাই বেশিরভাগ পাওয়া যায় জেনারেল হসপিটালে। ইনপেশেন্ট রেফারেলের মধ্যেও কিন্তু এটাই বেশি পাওয়া যায়, এবং আউটডোরেও বেশি পাওয়া যায় এটা। এখানেও ট্রিটমেন্ট আমরা কাউন্সেলিং দিব পেশেন্টকে, রিডিউসিং ডিনায়াল অ্যান্ড ডিসকারেজিং ম্যালাডাপটিভ কোপিং রেসপন্সেস, মানে সেই সিচুয়েশনটাকে সে সঠিকভাবে যেন কোপ করতে পারে সেই ব্যাপারে আমরা হেল্প করব। অ্যান্ড সিমটোম্যাটিক অ্যান্ড কোমরবিডিটি ট্রিটমেন্ট করবো। সিমটোম্যাটিক মানে তার ঘুম হচ্ছে না, আমরা একটু অল্প সময়ের জন্য সিডেটিভ দিতে পারি, অথবা সিডেটিভ অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতে পারি। তার কোমরবিডিটি যদি কিছু থাকে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের সাথে তার ওসিডি আছে বা অন্য কোনো প্রবলেম আছে, সেটারও আমরা ট্রিট করব, কিন্তু মেইন এখানে কাউন্সিলিং এর পার্টটাই বেশি। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এইটা হচ্ছে যে আমরা কখন বলবো যে ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, অ্যাংজাইটি অ্যাবাউট এভরিথিং, সব কিছু নিয়ে তার টেনশন হয়, এবং ডিউরেশনটা হবে 6 মান্থ অর মোর। সেই অ্যাংজাইটি গুলা ডিফিকাল্ট টু কন্ট্রোল, মানে সে যতই চেষ্টা করুক যে না আমি টেনশন করবো না বা আমি চিন্তা করবো না, তার হচ্ছে টেনশন চলে আসবে।
এবং তার হচ্ছে রেস্টলেসনেস অর ফিলিং কিড আপ অর এই মনে হবে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, অথবা আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, এরকম একটা ফিলিং হবে, অথবা রেস্টলেসনেস হবে, ইজিলি ফেটিক হবে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবে না, ইরিটেবিলিটি, অল্পতেই রেগে যাওয়া আর কি, যেটাকে বলে রেডিনেস টু অ্যাঙ্গার, মাসেল টেনশন, মাসেল টট হবে এবং তার জন্য পেইন হবে। বিশেষ করে হেডেকটা, টেনশন হেডেকটা কিন্তু এই কারণে হয়, মাসেলস অ্যারাউন্ড দ্য ফেস টট হয়ে যায়, তখন হচ্ছে হেডেক হয়। স্লিপ ডিস্টারবেন্স হবে সাধারণত অ্যাংজাইটিতে। স্লিপের কি হয় যে ঘুম আসে না, সে ঘুমাতে গেলেও দেখা যায় যে অনেক দেরি হয় ঘুম আসতে, এবং অল্প শব্দ টব্দে ঘুম ভেঙে যায়, খুব লাইট ঘুম হয় এবং ব্যাড ড্রিমস হয়, দুঃস্বপ্ন আসে ঘুমের মধ্যে। মেল ফিমেল রেশিও হচ্ছে 1:2, ফিমেলদের একটু বেশি অ্যাংজাইটি হয়। অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি থাকে, 25% অফ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এফেক্টেড পাওয়া যায়। মানে হিস্ট্রি নিয়ে দেখবেন বাবা মা ভাই বোনদের মধ্যে কারো না কারো আছে এরকম। ইটিওলজি যদি বায়োলজিক্যাল ধরি, যে ক্যাটেকোলামাইন ওদের বেড়ে থাকে, গাবা কমে যায়, ডোপামিন বেড়ে যায়, সেরোটোনার্জিক সিস্টেমে একটু অল্টারেশন হয়, এগুলা হচ্ছে কজ। অ্যান্ড সাইকো অ্যানালাইটিক কিছু থিওরি আছে যে এইসব কারণে হতে পারে। সোশ্যাল লার্নিং হয়, প্যারেন্টসদের দেখে বা গ্র্যান্ড প্যারেন্টসদের দেখে অনেক সময় এটা লার্ন করে, মানে শিখে যায় বিহেভিয়ার গুলা, যে টেনশন করতেই হবে, টেনশন করলে ভালো, না করলে কিন্তু খারাপ হয়ে যায়, এটাই তাদের মধ্যে চলে আসে ব্যাপারটা। ডিস্টর্টেড কগনিটিভ থিঙ্কিং হয়, জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে। সো এই ডায়াগনোসিস যদি আমরা করতে পারি, যেটা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা হেডেকটার প্যাটার্ন, তার ডায়াগোনাল ভ্যারিয়েশন, এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। যে বলবে যত দিন বাড়তে থাকে তত তার শরীর খারাপ করতে থাকে, এবং যত দিন বাড়তে থাকে তার হেডেকও বাড়তে থাকে। ডিপ্রেশন হচ্ছে মর্নিং এর দিকে বেশি হয়, আর অ্যাংজাইটি যত ডে বাড়ে, সন্ধ্যা রাত এইসব সময় অ্যাংজাইটিটা বেশি হয়। কিন্তু যখন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করবেন, অবশ্যই মেডিকেল কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে, এমআই, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারথাইরয়েডিজম, কার্সিনয়েড সিনড্রোম, হাইপারভেন্টিলেশন সিনড্রোম, এগুলোকে আমাদের ডিডি হিসেবে মাথায় রাখতে হবে। And other mental disorder ডিডি হিসেবে আসে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ম্যানিয়া, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, অ্যাডিকশন। সো এটার কোর্স হচ্ছে ক্রনিক, উইথ এজ symptoms may reduce, with time depressive symptoms may appear if untreated or inadequate treatment. Over 70% improves with pharmacological treatment, but best outcome comes with psychotherapy. ট্রিটমেন্টে সাইকোথেরাপি দিতে পারি আমরা, ফার্মাকোথেরাপি দিতে পারি, এসএসআরআই, ট্রাইসাইক্লিক্স, বেনজোডাজিপিন, আদার ড্রাগের মধ্যে বিটা ব্লকার্স অনেকে ইউজ করে, অ্যান্টিকনভালসেন্টস। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা আপনাদের অনেকেরই জানা, সেটা হচ্ছে যে খুঁতখুঁতে স্বভাব, বাংলা যেটাকে সূচিবাই বলে, বা হচ্ছে কোনো রিকারেন্ট অর পারসিস্টেন্ট থট, আর্জ অর ইমেজেস, এটাই হচ্ছে অবসেশন, যে বারবার আমি না চাইতেও ইন্ট্রুসিভলি, আনওয়ান্টেডলি একটা থট মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে চলে আসে, এবং ওই থটটাকে বন্ধ করতে যে যে কাজটা করে সেটাই হচ্ছে কম্পালশন। যেমন ময়লা লেগে আছে, মনে হচ্ছে যে হাতে ময়লা লেগে আছে, আমি যে হাত ধুয়ে ফেললাম, এটা হচ্ছে কম্পালশন। আবার একটু পরে মনে হবে যে না, ময়লা যায় নাই, লেগে আছে, আবার সে হাত ধুবে, অথবা কন্টিনিউয়াসলি হাত ধুচ্ছে, তার মনে হচ্ছে না ময়লা যায়নি, ময়লা যায়নি। এটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সাধারণত ডার্ট নিয়েই হয়, কিন্তু ডার্ট ছাড়া অন্যান্য ব্যাপারেও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়, যেমন হচ্ছে কারো কারো আহ এগুলো একটু আনইউজুয়াল, পেশেন্ট অনেক সময় বলে না, খুব জিজ্ঞেস করলে বা প্রাইভেসি নিয়ে জিজ্ঞেস করলে তখন হয়তো বলে। পেশেন্ট হয়তো আপনার কাছে ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে আসবে, কিন্তু কথা বলতে বলতে বা প্রাইভেট, তাকে আলাদা করে নিয়ে যদি জিজ্ঞেস টিজ্ঞেস করেন, তাহলে হয়তো আহ জানতে পারবেন যে তার আসলে থট আসে, ইন্ট্রুসিভ থট আসে কি নিয়ে, যে অনেকের অ্যান্টি রিলিজিয়াস অথবা সেক্সুয়াল কন্টেন্ট সহ থট আসে, যেগুলো সে চাচ্ছে না আসুক, যে ধরেন অ্যান্টি রিলিজিয়াস, আল্লাহ নাই, অথবা আহ, কোরআন শরীফ খারাপ, এরকম একটা কোনো একটা লাইন বা কোনো একটা চিন্তা বা কোনো একটা ইমেজ। আমার একটা পেশেন্ট ছিল যে বলতো যে সে নামাজ পড়তে গেলে যায় নামাজের মধ্যে কুকুরের ছবি তার ভেসে ওঠে। এটা কিন্তু হ্যালুসিনেশন না, এটা হচ্ছে
ইমেজ যেটাকে বলে, চোখে একটা ছবি ভেসে ওঠা, অনেক সময় আমরা বলি না যে আমরা কল্পনার চোখে যে ছবি দেখি, অনেকটা সেরকম। সো কিন্তু সেটা নিয়ে সে ডিস্ট্রেস ফিল করবে যে আমি তো, সে কিন্তু আসলে রিলিজিয়াস, সে মানে তার গিলটি ফিলিং হয় যে কেন আমি এটা আমার থটে আসছে, বা আমি তো আসলে চাই না। এবং এইসব এর থেকে কিন্তু পরে ডিপ্রেসড হয়ে যায়। বাট বেশিরভাগই এই ময়লা নিয়ে দেখা যায়, এটাই বেশি কমন। কিন্তু এই অবসেশন এন্ড কম্পালশনটা কি মোর, ইট টেকস মোর দেন 1 আওয়ার পার ডে। ওই যে হাত ধুইতেই থাকলো অথবা গোসল করতে ঢুকলো আর বের হলো না, এটা মোর দেন 1 আওয়ার পার ডে হয়ে যায় ব্যাপারটা, তখনই আমরা এটাকে ওসিডি বলি। এবং নর্মাল ক্লিনলিনেস এর সাথে এটা ডিফারেন্স হচ্ছে যে, যে নর্মালি ক্লিন থাকে সে কিন্তু সবকিছুই মোটামুটি ক্লিন রাখার চেষ্টা করে, সে তার রান্নাঘর বেডরুম সবই ক্লিন রাখবে। এবং ক্লিন করতে যে সে অন্য কাজ মিস করে ফেলবে বা এক্সট্রা টাইম দিয়ে ফেলবে তা কিন্তু না। কিন্তু যার অবসেশন, তার দেখা গেল যে রান্নাঘর নিয়ে অবসেশন, তাহলে রান্নাঘরই একেবারে ঝকঝকে তকতকে, কিন্তু তার বেডরুম উল্টায় এলোমেলো হয়ে থাকলেও তার কিছু আসে যায় না, বা সে সেদিকে হয়তো দেখবেও না অত ঠিক মতো। এ- এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কিন্তু তার মাথার মধ্যে যেটা আসতেছে সে শুধু পার্টিকুলারলি ওই জিনিসটাই করবে, অন্য কিছু করবে না। তো এখানেও ট্রিটমেন্ট হচ্ছে আমরা ফ্লুক্সিটিন বা সার্ট্রোলিন দিয়ে ট্রিট করতে পারি, সিবিটি দিতে পারি, কম্বাইন করলে আরো ভালো রেজাল্ট হয়। ক্লোমিপ্রামিন যদি এসএসআরআই ফেল করে তাহলে আমরা ক্লোমিপ্রামিনে যাই। অ্যান্টিসাইকোটিক অ্যাড করতে হয় অনেক সময় যদি সিভিয়ার ওসিডি হয়, অথবা ওসিডি উইদাউট ইনসাইট বলি, যে যখন অনেক লং টার্ম হয়ে যায় অথবা সিভিয়ার হয়ে যায়, তখন পেশেন্ট মনে করে আমি যা করতেছি এটাই ঠিক, অন্যরাই ভুল, এই 10 বার করেই ধোয়া উচিত, অন্যরা কম ধোয়, অন্যরা নোংরা, সো ওরা ঠিক না। এবং এখানে শুধু ওসিডির ক্ষেত্রে একটু লম্বা সময় ট্রিটমেন্ট কন্টিনিউ করতে বলে, ইট মে টেক 2 ইয়ার্স ইভেন। প্যানিক ডিসঅর্ডার, এটাও কমন, আপনারা জানেন যে প্যানিক ডিসঅর্ডার হচ্ছে প্যানিক অ্যাটাক আসবে বারবার, এবং এই অ্যাটাকটা নিয়েই তার একটা ফিয়ার কাজ করবে যে কখন আবার অ্যাটাকটা চলে আসে, আমি রাস্তাঘাটে অ্যাটাক আসলে আমার কি হবে, আমি তো রাস্তায় যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে। এবং এটার জন্য সে অ্যাভয়েড করা শুরু করবে, আহ, বাইরে যাবে না, কাউকে সাথে নিয়ে যেতে শুরু করবে, সাথে সবসময় হয়তো পানির বোতল রাখতেছে, অথবা হয়তো পালস অক্সিমিটার নিয়ে ঘুরতেছে, ডিসকমফোর্ট ফিল করবে। এবং এই অ্যাটাকটা একবার অ্যাটাক হওয়ার পরে সেই অ্যাটাক হওয়ার যে একটা ফিয়ার, সেটা নিয়েই ভুগতে থাকবে, এটাই হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। এটা ট্রিটমেন্টে আমরা বেনজোডায়াজেপিন অ্যাভয়েড করতে বলি, এটা খুব সহজেই মানে ডিপেন্ডেন্সি থেকে অ্যাডিকশনের দিকে নিয়ে চলে যায়। কিছু পেশেন্ট এমনও পেয়েছি যে যারা বেনজোডায়াজেপিন খেতে খেতে একেবারে এত খারাপ পর্যায়ে চলে গেছে যে তাদের 30টা ট্যাবলেট করেও লাগে পার নাইট, মানে পার ডে আর কি, সে টোটাল 30টা ট্যাবলেট একসাথে খায়, এরকম পর্যায়েও চলে যায়। আহ সো এটা নিয়ে একটু কেয়ারফুল, যে বেনজোডায়াজেপিন দিলে আমরা খুব কশাসলি দিব, এবং এইসব জায়গায় অ্যাভয়েড করার চেষ্টা করব। এসএসআরআই দিতে পারি আমরা খুব সেফলি, মানে ডিউরেশন অ্যাটলিস্ট 8 মান্থ কন্টিনিউ করা উচিত, যখন স্টেবল থাকবে তারপরে, এবং তারপরে হচ্ছে টেপার করে আমরা বন্ধ করব। সো ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিশেষ করে ম্যাম একটা, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন। বেনজোডায়াজেপিন উইথড্র করার ইয়াটা কিভাবে করা যাবে এটা? খুব কঠিন, কঠিন মানে একটু ম্যাম একটু বললে ভালো হতো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। কঠিন বলতেছি কেন, যে ধরেন 2 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম, 4 মিলিগ্রাম পর্যন্ত খায়, অভ্যস্ত হয়ে যায় এরকম খেতে খেতে, কাজ হয় না, ম্যাম কাঁদতে থাকে। আমার নিজেরই প্রবলেম হচ্ছে, তো সেজন্য আমি এটা জিজ্ঞাসা করলাম। কারণ হচ্ছে হ্যাঁ। আমার রিবোট্রিল ডেইলি দেখা যাচ্ছে যে আহ, আমার হাজবেন্ড কোভিডে মারা গেছে, তো মারা যাওয়ার পর থেকে হুম, আমার এটা আস্তে আস্তে একদিনে হয়নি, আচ্ছা। আস্তে আস্তে এই গত 1 মাস যাবত আমার হচ্ছে এটা দেখা যাচ্ছে যে ডেইলি 2 রিবোট্রিল 2 mg হুম। আমার ডেইলি 3টা 4টা লাগতেছে, কিন্তু তাহলে তো আমার ঘুম হচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি হবে না তো, কারণ টলারেন্স ডেভেলপ করে তো। এবার টলারেন্স হয় যে আপনার 4-এ হচ্ছে না, 4 থেকে আরো বাড়ান, তখন 6-এ যান, 8-এ যান, এরকম করেই তো বাড়তে থাকে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ। এখন ম্যাম আপনি, এটা উইথড্র করার উপায়টা কি ম্যাম? উপায়টা হচ্ছে যে আপনি, কিন্তু আমার খারাপ লাগে, যেমন দেখুন দেখা যাচ্ছে না যে না, আপনার যে ওই তো এটা হচ্ছে পারবেন না। না তো, আপনি কমাতে গেলে আপনার মানে উইথড্রয়াল সিমটম হবে।
হাত পা কাঁপবে, খারাপ লাগবে, ইরিটেবল লাগবে। হ্যাঁ ম্যাম, এরকমই হয়। হ্যাঁ, কিন্তু কন্টিনিউ কন্টিনিউ করতে থাকলে যেটা মানে ভয় যে হচ্ছে যে আপনার এটার যে লং টার্ম ইফেক্ট গুলা আপনার কমাবে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করে, তো মেমোরি কিছুটা ইম্পেয়ার করে, ইরিটেবিলিটি বাড়ায়, অনেক সাইড এফেক্টস তো আছেই। আর আপনি যেটাতে একেবারে তো মানে ডিপেন্ডেন্ট পুরাপুরি হয়ে গেছেন, বেশ ভালো অ্যামাউন্ট খাচ্ছেন আপনি। হ্যাঁ ডিমেন্ট আমার হচ্ছে আজকেও তো 4টা লাগছে 2 mg। আমি চেম্বার করতেছি, দেখা যাচ্ছে যে আমার ভালো লাগতেছে না। আমি ডিপ্রেশনে চলে গেছি, কারণ আমার ভালো লাগতে হবে, রুগী দেখতে হবে, আমার খেতে হবে, আমি হুম রিল্যাক্সে থাকতে হবে, এরকমটা আর কি। হুম হুম হুম। সেক্ষেত্রে এরকম করে করে দেখা যাচ্ছে যে কখনো দুইটা একসাথে খেয়ে ফেলতেছি, কখনো আবার দেখা যাচ্ছে যে একটা খেলাম, ঘন্টাখানেক পরে আরেকটা খেলাম, এরকম। তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না, যে আমার হুম ঘুম চলে আসতেছে বা এরকম, এরকম কোনো কিছু না। আবার হুম হুম রিল্যাক্সেশনও যে আসতেছে তাও কিন্তু হচ্ছে না, মানে হুম। কাজই করতেছে না। আপনাকে ম্যাডাম, অন্য একটা ম্যাম কিছু দিয়ে কাভার কাভার দিয়ে তারপরে এটা কমাতে শুরু করতে হবে, ম্যাডাম বুঝছেন? ওনার মূল সমস্যাটা তো মনে হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা পোস্ট হ্যাঁ, ট্রমাটিক সেটাই। ডিসঅর্ডার। হ্যাঁ, না ভাইয়া আপনি ঠিক বলছেন, আমার ডিপ্রেশন থেকে এটা চলে আসছে। অ্যান্টি ডিপ্রেশন বা ওই মেডিসিন গুলো আসলে ডোজ ধীরে ধীরে বাড়াতে হবে। তা উনি আসলে কিভাবে চিকিৎসা করতেছে এটাই একটু বুঝতেছে না। না হ্যাঁ, ভাইয়া, ওনার আমি আসলে ট্রিটমেন্টে যাইনি, আমি এখনো ট্রিটমেন্টে যাইনি। না, আপনার তো এইভাবে মানে এই যে ক্লোনাজিপাম 3টা 4টা খাচ্ছেন, এইটা তো ট্রিটমেন্ট না, আপনার তো মূল সমস্যাটা ট্রিটমেন্ট শুরু করা লাগবে। ম্যাডাম এই ব্যাপারে কিছু বলবেন নাকি, মানে হ্যাঁ, হ্যাঁ, বলবো তো, সেটা তো ম্যাম অবশ্যই একটু বলবো। বললে ভালো হতো, নাহলে আমি ডে বাই ডে আমার হ্যাঁ, SNA-B27 পজিটিভ, তার মধ্যে হচ্ছে আমার মাইগ্রেন প্রবলেম আছে, দেখা যাচ্ছে যে জলমিট্রিপটেন আমার ডেইলি 2-3টা লাগে। হুম হুম। এমন দিন যায় যে আপনার কত, যেমন এই এই ফ্রাইডেতে আমার 8টা জলমিট্রিপটেন লাগছে। ও, এত পেন, সিভিয়ার পেন ছিল। দুটো খাইছি, খাওয়ার হুম। পর হচ্ছে দেখা যায় 1 ঘন্টার মধ্যে কোনোভাবেই কমতেছে না, আমি চিৎকার করে কাঁদতেছি ব্যথায়। তো এইভাবে করে করে 8টা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার পরে হচ্ছে ব্যথা কমে আসছে। আমরা মানে অন্যদের ক্ষেত্রে যেটা করি কি, সিডেটিভ অ্যান্টি ডিপ্রেসেন্ট প্রথমে শুরু করি, ওইটার জি সাথে ম্যাম। হচ্ছে বেনজোডাইজিপিনটা ক্রস চাপার করে ওটা কমানো শুরু করি। সিডেটিভ অ্যান্টি ডিপ্রেশনটা বাড়াতে থাকি আর হচ্ছে বেনজোডাইজিপিনটা কমাতে থাকি। আর সাথে স্লিপটা আরো এনশিওর করার জন্য ফিল ফ্রেশ রাখি। আবার অনেক সময় যদি ঘুম আরো দরকার মানে কভার দিতে হবে, তাহলে সিডেটিভ অ্যান্টিসাইকোটিকও অ্যাড রাখি। রেখে আপনাকে মানে প্রথমে হচ্ছে যে আপনার ডিপ্রেশনটা তো কমতেই হবে, অ্যান্টি ডিপ্রেসেন্ট লাগবে, কিন্তু স্লিপটা এনশিওর জি করার ম্যাম। জন্য আমি দরকার হলে একটা যে কোনো অ্যান্টিসাইকোটিক, সিডেটিভ অ্যান্টিসাইকোটিকও সাথে রাখবো। ম্যাম ওলানজেপাইন যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা খেলে আমার আবার ঘুম হয় ভালো। হ্যাঁ, তাহলে ওটা রাখতে পারেন যদি আপনি ওভারওয়েট না হন বা আপনার ডায়াবেটিস না থাকে, তাহলে ওটা একটা। ওভার ওয়েট হয়ে যায় ম্যাম এটা। হ্যাঁ, এটা একটা আমাকে ম্যাম আমার হচ্ছে আমি 3 বছর আগে যখন দেখাই, তখন আমাকে বাইপোলার ডিসঅর্ডার ধরে নেয়। তো তখন আমাকে জ্যাপটল দিয়েছিল, জ্যাপটল খাওয়ার পরে হচ্ছে ম্যাম সারা বডিতে পানি চলে আসছিল, পুরো শরীর ফুলে গেছিল। পরে ও, জ্যাপটল বন্ধ করে দিয়েছিল, পরে বলল যে কোনটা শুট করে। আমি বললাম স্যার এটা হচ্ছে যে আমি ওলানজিপাইন খেলে আমার ঘুমটা ঠিক মতো হয়। হুম হুম। না, আপনি পরে হচ্ছে ওষুধ। কন্টিনিউ করতে বলছিল, কিন্তু আমি যে ডিপেন্ডেন্সি চলে চলে আসছে আমার রিভোট্রিলের উপরে, ক্লোনাজিপামের উপরে। না না, এটা আমি তাহলে হুম। এটা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছিলাম ম্যাম, এটা কিভাবে কি করব? হ্যাঁ, এটা তাহলে আপনার ওই যে সিডেটিভ অ্যান্টিসাইকোটিক দুইটা আছে, কোয়াইটাপিন, ওলানজাপিন, এই দুটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক, এই দুইটার করতে পারি। যে কোনো একটা, এই দুইটাতে যদি বাইপোলার হয়ে থাকেন তাহলে তো আপনার ওই মুড স্টেবিলাইজিং হ্যাঁ ইফেক্ট। ম্যাম, উনি স্যার সাজেস্ট করছে আমার বাইপোলার, আর হচ্ছে আমার একটু অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ছিল, এটা আফটার ম্যারেজ ডেভেলপ করছিল। আমার হাজবেন্ড 10 বিয়ের 10 মাস 20 দিনের মাথায় মারা যায়। তো তারপর হচ্ছে আমার এই প্রবলেম গুলো আরো বেশি ক্রিয়েট করে। তো আচ্ছা। দেখা গেল যে আমি তখন বাইপোলার ডিসঅর্ডার ডিসঅর্ডার স্যার ধরে নিল। এটা নিয়ে হুম ওই যে মেডিসিন দিল, কাজ হয়নি, পরে হচ্ছে আমার লোপেজের উপরে আমি চলতেছি, সাথে হচ্ছে রিভোট্রিল, এভাবে বেড়েই চলছে। হুম হুম। আচ্ছা, লোপেস কি খাচ্ছেন এখন? লোপেজ ম্যাম খেতে হয় না, খেলে তো ঘুম হয় না তাহলে আমাদের রাতে। প্ল্যান প্ল্যান হচ্ছে একটা সিডেটিভ অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাড করা,
সেটা যদি আপনার কন্ট্রাইন্ডিকেশন কার্ডিয়াক কোনো প্রবলেম না থাকে তাহলে ইউজ করতে পারেন ক্লোমিপ্রামিন। আর সাথে ওই ইটার ওলানজাপিনের ডোজটা বাড়াতে হবে। এই দুইটাকে রেখে দরকার হলে সাথে ওলানজাপাইন কি ম্যাম 10? আমি মাঝে মাঝে 5 কাজ না করলে 10 খাই। হ্যাঁ, এটা তো আপনি তো 5-10 ওভাবে ফ্ল্যাকচুয়েট করলে হবে না, বরং এটাই বাড়ায় আমরা দরকার হলে 20 পর্যন্ত যাব, কিন্তু এইটা থাকবে 10। সাথে আপনার ক্লোমিপ্রামিন থাকবে। এগুলা রেখে আপনি কমানো শুরু করবেন হচ্ছে বেনজোডাইজিপিনটা, এটা হচ্ছে নিয়ম। তো দরকার হলে আচ্ছা ওগুলা ফুল ডোজ পর্যন্ত যাই, কিন্তু আপনার ম্যাম, সকালে মর্নিং এ কোনটা খেতে হবে কিনা? না, মর্নিং এ কোনোটা খেতে হবে না। আপনার যদি কার্ডিয়াক স্টেবিলিটি থাকে তাহলে আপনি ওই যে ক্লোমিপ্রামিনটা রাতে অ্যাড করবেন, সাথে লোপেজটাও বাড়াবেন, কিন্তু এই দুইটা খেতে হবে কিন্তু 2 to 3 আওয়ার্স আর্লিয়ার। যে টাইমে আপনি ঘুমাতে চান তার 2-3 ঘন্টা আগে খেতে হয়। 2-3 ঘন্টা আগে, হ্যাঁ হ্যাঁ, মানে হুম। এটাই করি ম্যাম, 2-3 ঘন্টা আগেই খাই, না হলে ঘুম আসে না। হ্যাঁ, আর সাথে হচ্ছে ফিল ফ্রেশ খাবেন, আর হচ্ছে কয়টা পিন ইয়াটা আপনার ফিল ফ্রেশ ম্যাম ক্লোমিডোগ্রাম কখন খাবো? একই সাথে খেয়ে নিন, 2-3 ঘন্টা আগেই এই সবগুলো ওলান খাবেন। হ্যাঁ। লোপেজের সাথে খেয়ে নেবো? হ্যাঁ, লোপেজ খাবেন, ক্লোফ্রানিল নামে পাওয়া যায় অথবা টাইমেক্স নামে পাওয়া যায় ক্লোমিপ্রামিন 25 মিলিগ্রাম, ওইটা একটা খাবেন, মানে একটা আপাতত শুরু করেন। আর হচ্ছে আরেকটা কি বললাম, ফিল ফ্রেশটা খাবেন। এগুলা রেখে আপনি বেনজোডাইজেপিনটা কমানো শুরু করবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আর আপনি আসেন আমার কাছে, একটু দেখা করেন না হয়, আপনার সব রিসেন্ট কোনো রিপোর্ট টিপোর্ট থাকলে সেগুলো সহ। একটু কাউন্সিলিংও দরকার আছে, জি সাইকোলজিস্টের ম্যাম, সাথে বসারও আমি তো দরকার মানে আছে। হ্যাঁ ম্যাম, ওইটা আমি তো জামালপুরে থাকি। ও তো আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার ওই যে আমি নাম্বার। সময় পেলে যাবো ম্যাম, আমার 14 তারিখে একটা পরীক্ষা আছে, এই যে এই এই আপনার এই কোর্সের সিএফএম এর কোর্সের পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা। তো তখন যদি যাই তখন হ্যাঁ হ্যাঁ কমিউনিকেশন করবো, আপনার নাম্বারটা তো দেওয়া আছে এখানে হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। যোগাযোগ করেন। আরেকটা যেটা যে আপনি পরবর্তীতে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রাখতে পারেন। জি আর ম্যাম, ঠিক আছে। অনলাইনেও একজন কাউন্সিলিং করে, আমি তার সাথে তার নাম্বারও দিয়ে দিব, তাহলে আপনি প্রথম একটা দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, visit তার সাথে করে কন্টিনিউ করতে পারবেন তাহলে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওই যে চ্যালেঞ্জ বলছিলাম কেন, বেনজোডাইজেপিনটা কমাতে কমাতে দেখা যায় যে 0.5 অথবা 0.5-এরও হাফ এতটুকু নিয়ে আসা যায়, এরপরে বন্ধ করাটাই তখন আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায়, ওটুকু থেকে আর ছাড়তে পারে না তখন। জি ওইটাই একটু লেগে থেকে নিজের মোটিভেশন, নিজের মনের জোরটাও থাকতে হবে, প্লাস অন্য মেডিসিন গুলাও দিয়ে কাভার করে তারপরে উইথড্র করতে হয়। একটু সময় লেগে যায়, কিন্তু হোপফুলি পারবেন এটা থেকে বের হতে, এবং বের হতে তো হবেই। আপনি যেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, জি ম্যাম, এটা ক্যারিয়ারের আমি জন্য, তো আপনার লাইফের আমি জন্য তো এটা বুঝতে পারতেছি ডে ঠিক বাই হচ্ছে ডে না। আমার হুম হুম। অবস্থা খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা ঠিক করা উচিত। জি ম্যাম। তো আপনার আপনি নিজেই একটা এক্সাম্পল দেখেন, যে কথাটা বলার চেষ্টা করতেছিলাম যে বেনজোডাইজেপিন দিলে এটার একটা রিস্ক কিন্তু থেকেই যায়, যেটা ডিপেন্ডেন্সি খুব সহজেই ডেভেলপ করে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই এতক্ষণ শুনতেছিলাম যে ডিপেন্ডেন্সি ডেভেলপ করলে আমি কি করবো, এখন আমি এটি চিন্তায় পড়ে গেছি। না না, চিন্তার কিছু নাই, আমরা আছি, হেল্প করব। বা আপনার কাছে যখন কোনো পেশেন্ট আসবে, যে এইভাবেই করতে হয়, সিডেটিভ একটা অ্যান্টিডিপ্রেসেন্ট দিবেন, একটা সিডেটিভ অ্যান্টিসাইকোটিক দিবেন যেগুলোর কন্ট্রাইন্ডিকেশন নাই সেরকম, তাহলে ওইটা দিয়ে ওটার ডোজ বাড়াতে থাকবেন আর বেনজোডাইজেপিন কমাতে থাকবেন একই সাথে। আরেকটা প্রবলেম হয় কি ম্যাম, দেখা যাচ্ছে কি যে আমার সকালবেলা উঠলে আমি অফিস যাব, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, খুব মানে আমার পাস্ট মনে করে, বর্তমান অবস্থা মনে করে, সবকিছু মনে করে আমি খুব ডিপ্রেশনে চলে যাই। হুম হুম তো তখন হচ্ছে ডিপ্রেশনে যখন চলে যায়, আমি ভাবলাম যে ধরে নিই যে আমার রিবোট্রিলটা খেলে আমি তো একটু রিল্যাক্স থাকতে পারবো, এটাও একটা কারণ ম্যাম। হুম হুম হুম। না, কিন্তু আসলেই ডিপ্রেশন। তো এখন প্রথমে ম্যাম 2 mg যখন খেতাম হুম। তখন একটু রিল্যাক্স, ঘন্টা খানেকের জন্য রিল্যাক্স থাকতাম, কিন্তু এখন ম্যাম আমার 4টা দিয়েও আমি রিল্যাক্সে থাকতে পারতেছি না, হ্যাঁ, কোনোভাবে আসতেছে না এটা। একটু টলারেন্স ডেভেলপ করে গেছে। ওই যেটা জি ম্যাম। বলছিলাম, ডিপ্রেশন কিন্তু মর্নিং এর দিকেই বেশি হয় সিমটমটা, আর অ্যাংজাইটি দেখা যায় হ্যাঁ যত হ্যাঁ, বেশি বাড়ে তখন অ্যাংজাইটি বাড়তে থাকে। যাই হোক, জি হোপফুলি ম্যাম। আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন, চিন্তা করেন না। আমাদের, আমার হেল্প লাগলে আমি তো আছি। জি ম্যাম, আমি আপনার সাথে বের ম্যাম হয়ে- যোগাযোগ করব আপনার হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা নিয়ে। ঠিক আছে। ঠিক আছে এই ম্যাম। তাহলে ক্ষেত্রে আমরা, হ্যাঁ বলেন। ডাবল ব্যবহার করা যাবে কিনা, কম্বাইন্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট, মানে এনার যে সমস্যাটা, অ্যান্টি ডিপ্রেসেন্ট। অ্যান্টিডিপ্রেসেন্ট, হ্যাঁ, অ্যান্টিডিপ্রেসেন্ট সাধারণত আমরা কম্বাইন করি না, কারণ হচ্ছে কি তখন হচ্ছে সেরোটোনিন সিনড্রোম নামে একটা সাইড এফেক্টস চলে আসতে পারে। সেরোটোনিনটা বেশি
ওভারলোডেড হয়ে গেলে আবার একটু রিস্ক থাকে। সো একটা একটা সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্টই আমরা ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত মানে যাবো দরকার হলে। আর সাথে অ্যান্টিসাইকোটিক একটা রাখবো। ওটার তো অন্য কাজও আছে, যেমন ওনার ক্ষেত্রে যদি আমরা একটা ডুয়েল ডায়াগনোসিস ধরি যে বাইপোলার এটা, তাহলে কিন্তু অ্যান্টিসাইকোটিক একটা মুড স্টেবিলাইজিং ইফেক্ট আছে সেটা যদি সাথে রাখি, তাহলে কিন্তু ওনার মুডটাও ভালো থাকবে একই সাথে, দুইটাই কাজ হবে। আর হচ্ছে আমার তাহলে কম্বিনেশন অ্যান্টিডিপ্রেসেন্টে যাওয়া লাগবে না। ম্যাডাম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেমন সেপ্টাইজন, জেন্টামাইসিন মানে অ্যাডিটিভ হ্যাঁ, অ্যাকশন মানে এরকম হ্যাঁ, হ্যাঁ। না, কোন ওরকম ক্ষেত্রে? কিছু না। ওরকম কিছু না, আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে ওই যে অ্যাডিটিভ যদি কিছু দেই, তাহলে ওই যে অ্যান্টিসাইকোটিক অ্যাড করি অথবা মুড স্টেবিলাইজার অ্যাড করি অনেক সময়। সোডিয়াম ভ্যালপ্রয়েড অথবা ল্যামোট্রিজিন, যেগুলো মুড স্টেবিলাইজার যেগুলো, সেগুলো কিন্তু আমরা অনেক সময় অ্যাড করে থাকি অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে। তো আপনাদের কাছে পেশেন্ট আসলে তো মাথায় রাখতে হবে যে এটা কি নর্মাল ইমোশনাল এক্সপ্রেশন। ধরেন তার এখন আমার যদি পরীক্ষায় আমি খারাপ করলাম, তাহলে তো আমার মন খারাপ হবে, সেটা হয়তো একটা নর্মাল ভ্যারিয়েন্ট। কখন আমরা এটাকে ডিপ্রেশন ধরবো? যদি এটা মোর দেন 2 উইকস কন্টিনিউ করে, তার ডেইলি অ্যাক্টিভিটিসে প্রবলেম করে, তখনই আমরা এটাকে ডিজিজ মনে করবো। আবার একই ক্ষেত্রে অ্যাংজাইটি ডিসঅর্ডারও দেখেন 6 মান্থ বলছি, কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার 6 মান্থ অর মোর সিমটম থাকলে তখন আমরা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলছি। কারো পরীক্ষা আসলো, পরীক্ষার জন্য টেনশন করতেছে, 2-3 সপ্তাহ এমনি টেনশন থাকতেই পারে, তারপর আবার হয়তো ঠিক হয়ে গেল, সেটা কিন্তু একটা মানে ডায়াগনোসিস লেভেলে গেল না। সো আমাদের বুঝতে হবে যেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে সেট হচ্ছে নাকি এটা নর্মাল একটা ইমোশনাল এক্সপ্রেশন। মিক্স সিমটম থাকতে পারে। ডিপ্রেশন, অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগতে থাকলে অ্যাংজাইটি কাজ করে, যে আমি কেন এত ডিপ্রেস থাকছি, আমার তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তার অ্যাংজাইটি আসা শুরু হয়। তো আপনি হয়তো একটা মিক্সড ফিচার পাবেন, কিন্তু তার প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে এবং কোনটা প্রমিনেন্ট বেশি, সেটাই হচ্ছে তার ডায়াগনোসিস। সিমটম অফ আদার মেডিকেল অর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সাথে থাকতে পারে। সাইকো এডুকেশন অ্যাবাউট দ্য ডিজিজ অ্যান্ড ড্রাগস পেশেন্টের জন্য এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই ছিল আমাদের অ্যাংজাইটি নিয়ে ডিসকাশন। এখন আপনাদের কিছু প্রশ্ন থাকলে করেন, আরো যদি কিছু জানতে চান। আপনাদের মেডিসিন নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে, আমি জানি যে আপনারা জেনারেল প্র্যাকটিসে কি কি মেডিসিন বা কিভাবে ইউজ করবেন, তাই না? অ্যাংজাইটির ক্ষেত্রে যদি আমি বলি যে অ্যাংজাইটির যে এইগুলা বললাম, যে টাইপ গুলা বললাম, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, পিটিএসডি, এসডি, এগুলাতে যে কোনটা কি ইউজ করব, সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে পেশেন্টের যদি সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট দরকার হয়, তাহলে দুইটা আছে সিডেটিভ। একটা হচ্ছে মির্তাজাপিন, একটা হচ্ছে ক্লোমিপ্রামিন। কিন্তু কোনটা আমি কখন দিব না, কোনটা কাকে দিব না সেটা মাথায় রাখতে হবে বেশি করে। যেমন ক্লোমিপ্রামিন দিব না যদি কার্ডিয়াক প্রবলেম থাকে, তাহলে ক্লোমিপ্রামিন অ্যাভয়েড করার চেষ্টা করব। ক্লোমিপ্রামিন যেহেতু টিসিএ গ্রুপের, এটার কিন্তু একটু সাইড এফেক্ট প্রোফাইল বেশি। অ্যামিট্রিপ্টালিনের মতো এটা ট্রেমর একটু একটু হাই ডোজেই লাগে ডিপ্রেশন বা অ্যাংজাইটির ক্ষেত্রে। দেখা যায় যে এটার হাইয়েস্ট ডোজ হচ্ছে 150 মিলিগ্রাম পর্যন্ত, এটা পাওয়া যায় কিন্তু মাত্র 25 মিলিগ্রাম ট্যাবলেট ফর্মে। সো আপনাকে কিন্তু ইভেন 4টা ট্যাবলেট 5টা ট্যাবলেট পর্যন্ত অনেক সময় তুলতে হতে পারে আমাদের ডিপ্রেশনের পেশেন্টের ক্ষেত্রে। তো যখন আমরা হাইয়েস্ট ডোজের কাছাকাছি যাই, তখন কিন্তু এটার একটু প্যালপিটেশন হতে পারে, ড্রাই মাউথ হতে পারে, মিকচুরেশন, একটু হেজিটেন্সি, এইসব ডেভেলপ করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যে পেশেন্ট গুলো এটা টলারেট করতে পারবে, একটু এইজ কম, কোমরবিডিটি নাই, সেসব ক্ষেত্রে আমরা এটা চয়েস করি। আর যাদের ক্ষেত্রে মনে হবে যে না, কোমরবিডিটি বেশি, কার্ডিয়াক প্রবলেম আছে, এইজেড পার্সন এটা টলারেট করতে পারবে না, সেই সব ক্ষেত্রে আমরা চয়েস করব হচ্ছে এসএসআরআই, যেমন সার্ট্রালিন, ফ্লুক্সেটিন, আহ এসিটালোপ্রাম, সিটালোপ্রাম, নেক্সিটাল, সিপ্রাম, এসব নামে পাওয়া যায়। এইসব মেডিসিন আমরা চয়েস করবো যাদের হচ্ছে কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে। আর ডোজটা দেখে নেবেন, যত লো ডোজে শুরু করতে পারি গ্র্যাজুয়ালি টাইট্রেট করব, আস্তে আস্তে বাড়াবো, ওভার 5 to 7 days ডোজ ইনক্রিজ করব। এবং যে ডোজটাতে যে পেশেন্ট মোটামুটি বলবে যে হ্যাঁ আমি অলমোস্ট 95 to 100% ভালো আছি, আগের সিমটমস আর এখন 90%-এর মতো ভালো হয়ে গেছে, তাহলে সেই ডোজটা আপনি কন্টিনিউ করবেন। পেশেন্টকে বলে নেবেন যে হ্যাঁ এখন আপনি ভালো আছেন, এটা এখন 3 থেকে 6 মাস আগে কন্টিনিউ করতে হবে। এর মধ্যে যদি আপনার আরো খারাপ না হয়ে যান,
তাহলে আমরা ধীরে ধীরে কমানো শুরু করবো। এরপরে হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি আবার রিডাকশনে যাব। কিন্তু ওসিডির ক্ষেত্রে ডোজ সাধারণত একটু বেশিই লাগে, প্রায় অলমোস্ট ফুল ডোজেই লাগে, এবং দেখা যায় যে আমরা একটু বেশি সময় ইউজ করতে হয়। গাইডলাইনে বা বইতে যেটা লেখা আছে যে ইভেন 2 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করা লাগে। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, এই আমাদের মানে কিছু প্রেসক্রিপশন এরকম পাওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব চয়েস করে ড্রাগ দেখা যাচ্ছে ফ্লুপেন্টিকসল মেলিট্রাসিন, মানে আহা, এইটা এটা একটা মোটেই ভালো ওষুধ না। এটা তো এই চলা কারণটা কি ম্যাডাম? মানে সবাই আসলে কি ডায়াগনোসিস করতে পারে না যে মানে আসলে কি তার সমস্যা ডিপ্রেশন না অ্যাংজাইটি, বুঝতে পারে না, এই জন্য ব্লাইন্ড বুঝতে থেরাপি। পারে না, হয়তো সময় থাকে না হাতে অত জাজ করার, মানে দেখা জিপি যারা করে বা মেডিসিন বা অন্য স্পেশালিটি বলেন, অতটা হয়তো সময় দিতে পারে না যে পুরোপুরি ফুললি ডায়াগনোসিসে যাবে। কিন্তু তারপরেও ধরেন ভেগ কমপ্লেন করলো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি কমপ্লেন করলো, অনেক সময় যেহেতু আপনি এই সব, সেটা স্বাভাবিক যে অন্য যে কেউ এটার ব্যাপারে যখন স্পেশালিস্ট না, সে একটু কনফিউজড হতেই পারে। কিন্তু কনফিউজড হলে আপনি বুঝলেন না যে এটা ডিপ্রেশন না অ্যাংজাইটি নাকি এটা অ্যাডজাস্টমেন্ট না ওসিডি, কিন্তু তারপরেও কিন্তু আপনি ফ্লুপেন্টিক্সল না দিয়ে যদি লো ডোজে এসএসআরআই দেন, সেটা পেশেন্টের জন্য বেটার। কারণ ফ্লুপেন্টিক্সল ম্যালিট্রাসিনে আছে এটা কি, ফ্লুপেন্টিক্সল আছে আর ম্যালিট্রাসিন হচ্ছে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট। ফ্লুপেন্টিক্সলটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। দুইটা ক্ষতি হচ্ছে, একটা আপনি লো ডোজে ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক দিচ্ছেন, এটা এটা ডোজ এন্ড ডিউরেশন ডিপেন্ডেন্ট না, হঠাৎ করে তার মুভমেন্ট ডিসঅর্ডার হয়ে যেতে পারে, টার্ডিভ ডিসকাইনেসিয়া স্পেশালি। এটা পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইরিভার্সিবল হয়ে যায়, এবং পেশেন্টের জন্য খুব ডিফিকাল্ট। এটা একটা র্যাবিট মাউথ মুভমেন্ট বলে, মুখটা একদম চিবানের মতো করে গালে কামড় পড়ে, জিভে কামড় পড়তে থাকে, দেখতে মানে খারাপ লাগে পেশেন্টের, এবং এটা দেখা যায় যে ম্যানেজ করা পরে কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ম্যালিট্রাসিন যে পার্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে অনেক কান্ট্রিতেই, এই ফ্লুবেন্টিক্সেল ম্যালিট্রাসিন কম্বিনেশনটা ম্যালিট্রাসিনের জন্য। এটা কারণ হচ্ছে কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। তো হচ্ছে এটা খুবই মানে বাজে একটা মেডিসিন। দরকার হলে এসএসআরআই ইউজ করেন, এসিক্লোপ্রাম সিক্লোপ্রাম 10 মিলিগ্রাম পাওয়া যায়, ওটার 5 মিলিগ্রামও পাওয়া যায়, আপনি দরকার হলে 5 এর হাফ বা 5 করে শুরু করেন, ওটাও পেশেন্টকে কিন্তু ক্ষতি না করে বরং হেল্প করবে। তো আপনি কনফিউশনে থাকতেই পারেন, সেই ক্ষেত্রে এসএসআরআই দেন, বরং ওটা বেটার। ম্যাডাম, আমি যখন ইন্টার্ন করি আমার যে প্রফেসর মেডিসিনে অনেক নাম করা, কিন্তু আচ্ছা। ওনার দেখে দেওয়ার সময় কোনো রুগী যদি একটু অ্যাংজাইটি উনি ডাইরেক্ট মানে এমন ভাবে বলতো ডিল থেরাপি না ডেনজিট, ইন্ডিভার আর হচ্ছে লেক্সোটেনিল কমন। মানে অথচ হ্যাঁ, হেড। সেটাই ফিজিশিয়ান হিসেবে আমি পেশেন্টকে ভালো করতে পারি না পারি, পেশেন্টের ক্ষতির কারণ যেন না হয়ে দাঁড়ায়, এটা সবসময় মাথায় থাকতে হবে। এই যে জি। বেনজোডায়াজেপিন একটা দিয়ে দিলাম বা ফ্লুপেন্টিসিল নাইট্রাসিড দিয়ে দিলাম, পেশেন্ট কি করে, আরো আরো যেটা হয় কি, আপনি ইচ্ছা করে হয়তো করেন নাই, আপনি দিলেন হয়তো 1 মাস পরে আসতে বললেন, পেশেন্ট কি করবে, আপনাকে বলবেও না, হয় বা ফলো আপে হয়তো আসলো না, খেয়েই যেতে থাকে। একটু রিলিফ ফিল করে তো সে পুরোপুরি ভালো হয় না, আবার ছাড়তে গেলে দেখা যায় তার সিমটম বাড়ে, সো সেটা সে কন্টিনিউ করতেই থাকে, দিয়ে একটা এই যে এরকম বেনজোডায়াজেপিন ডিপেন্ডেন্সি অথবা মুভমেন্ট ডিসঅর্ডার এগুলো নিয়ে পড়ে। ইভেন আইসিইউতে পর্যন্ত আমাদের এই মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আইসিইউ পর্যন্ত চলে গেছে, এরকম পেশেন্টও পেয়েছি আমরা। জি না ম্যাডাম, আরেকটা প্রশ্ন করব ম্যাডাম। জিনিসটা হচ্ছে যে আসলে স্যারের নামও বলতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে কেন যে বলি একটু যে কারণ এই উত্তরবঙ্গে আমি কিন্তু দিনাজপুর ম্যাডাম, অনেক দূরে। আমি জীবিত আচ্ছা। মোটামুটি ডেলি 10-15টা রুগী দেখি। হুম। না, এখানে একজন সাইকিয়াট্রিস্ট আছে, উনি রিটায়ারমেন্টে গেছে সম্ভবত এখন, রফিকুল ইসলাম নাম, নাম শুনছি কিনা, অনেক নাম করা উত্তরবঙ্গে আর কি। ওনার প্রেসক্রিপশনে এত হুম। বেশি মেডিসিন, যত রুগীগুলা যায় তার সাথে না, পলিফার্মেসি তো আমরা সবসময় ডিসকারেজ করি। পলিফার্মেসি এই আরেকটা স্পেশাল আমরা তো দরকার হলে ডিসকারেজ করি, এবং আমি আমি পার্সোনালি পলিফার্মেসি একেবারেই পছন্দ করি না। বরং একটা মেডিসিনই আমি আমাদের যে স্যাররা যেটা বলেছেন, বেশিরভাগ স্যারই যেটা প্রেফারও করেন, আহ, যে ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত যাই, দরকার হলে একটা মেডিসিনই আমি ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত যাব, তারপরে যদি কাজ হচ্ছে না তাহলে আমি চেঞ্জ করে অন্যটাতে যাব। চেঞ্জ করার তো অপশন আছে, কিন্তু মানে আননেসেসারি মেডিসিনের ডোজ পেশেন্টের উপর দিয়ে তো একটা কোনো মানে ফ্রুটফুল কিছু আসে না, তাই না? আমাদের উত্তরবঙ্গে প্রেসক্রিপশনটাই লম্বা হয়। সাইকিয়াট্রি ডাক্তার কিন্তু অনেক কম।
কিছুদিন আগে রংপুর মেডিকেলে এরকম ছিল, মাত্র একজন সাইকিয়াট্রিস্ট ছিল। আচ্ছা। রংপুর মেডিকেল কলেজের মতো কলেজে এখন এইদিকে কম, এই জন্য মানে স্যারে মানে সমস্যা আপনাকে বলি ম্যাডাম, সমস্যা হয়েছে ওনার কাছে যারা এই যে প্রেসক্রিপশন এগুলি করে হ্যাঁ। আসার পরে আমার চেম্বারে আসে, জিপির চেম্বারে বা আমার মতো মানে কি ওই সাইড এফেক্ট আর সহ্য করতে পারতেছে না। আচ্ছা। মানে সেটা আমি বহু পাইছি। মানে এখন হুম। কাম করা একজন ডাক্তার তারপরেও মানে আমার কাছে এই জিনিসটা আসলে অবাক লাগে। অথচ স্যার হ্যাঁ। দুই একজন আরো ভালো, তারা স্যার দুই তিনটার বেশি ওষুধ লাগে না, এরকম দুই একজন এখন আছে আর কি। কিন্তু ওই স্যার দেখলাম অনেক নাম করা, এবং ওনার এই সিস্টেমে মানে 6-7টা মেডিসিন দেখা যাচ্ছে। বেনজোডাইপিন এই কাছাকাছি ওষুধেই থাকে মানে দুটা, এরকম এক একটাই অনেক বেশি মেডিসিন। কিন্তু তো একবারে ভালো করতে চায়। এটা আসলে মানে একাডেমিক্যালি এটা ভালো না। আচ্ছা, করা উচিত না আসলে, ইথিক্যালিও ঠিক না। আসসালামু ভালো আলাইকুম না। ম্যাডাম, একটা কোশ্চেন একটু মাঝখান থেকে করি ম্যাডাম। সেটা হলো যে বেনজোডাইজিপিন ম্যাডাম, এই যে মাঝে মাঝে কেউ স্টপ করে দেয়, আবার খায়, আবার মাঝে মাঝে বন্ধ করে খায়, হুম। এইটা ম্যাডাম কতটা জাস্টিফাইড? মানে এটা যখন তার একটু সমস্যা হচ্ছে হুম। খেয়ে নিল, বললো যে আমি এটা খেলে ভালো লাগে, আবার দেখা গেল যে ছেড়ে খাচ্ছে না কিছুদিন। মানে তার এরকম যে সে এরকম একটা দুটো ট্যাবলেট তার কাছে মানে একই গ্রুপের হয়তো হয়তো ডাইজিপাম অন্য নাম। বা ব্রোমাজিপাম এটা তার কাছে থাকে। হুম। আহ, সে হয়তো যখন এসে বলে যে আমি তো রাতে ঘুম হচ্ছে না, তা আমি একটু খাই এটা, হ্যাঁ, তা আমরা যখন বলি তো ঠিক আছে, খেয়ে নে। তো এই এই তো ক্ষেত্রে এই অন এন্ড অফটা কি, জি ধরেন জি ম্যাডাম। বেনজোডাইজিপিন অথবা ক্লোনাজিপাম যেগুলা লং অ্যাক্টিং যেগুলা, সেটার কিন্তু মানে ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 36 আওয়ার্স অলমোস্ট। তো আচ্ছা। পেশেন্ট মনে করলো যে আমি 2 দিন পর পর খেলাম, বা সপ্তাহে তো 3-4টা খাচ্ছি, জি প্রতিদিন তো খাচ্ছি না, কিন্তু জি। অ্যাকচুয়ালি ওটার ইফেক্টটা তো থাকতেছে 24 আওয়ার্স এর বেশি, কিন্তু তার বডিতে 36 আওয়ার্স পর্যন্ত এটা থেকে যাচ্ছে। তো সে আচ্ছা। মনে করবে যে আমি খাচ্ছি অন অ্যান্ড অফ, কিন্তু অ্যাকচুয়ালি তো সে ওই এটার উপরে যে এরকম করে খেতেই থাকে, তখন প্রথমে 3-4 দিন পর পর খাচ্ছে, তখন টলারেন্স ডেভেলপ করে, তখন 2 দিন পর পর খাওয়া লাগে, আর আস্তে আস্তে তখন বাড়তে বাড়তে এটা অ্যাডিকশনের দিকে যায় আর কি। এটাই আচ্ছা। রিস্ক। সো ডায়াগনোসিসটা বুঝতে হবে তার লাগছে কেন। একটা মানুষের এমনিতে ন্যাচারালি ঘুম হবে না, হওয়ারই কথা। তো কারো যদি ঘুম হচ্ছে না কন্টিনিউয়াসলি, তার হুম। সাপোর্ট লাগতেছে, তাহলে নিশ্চয়ই তার আন্ডারলাইং কিছু কজ আছে। আন্ডারলাইন কোনো কজ আছে, অ্যাংজাইটি বা এইটা বের কোনো অন্য করতে কোনো হবে। কাজ আছে, হ্যাঁ, রাইট? হ্যাঁ, সেটা বের করতে করে তো সেটা ট্রিটমেন্ট করতে হবে। এখন আপনার জ্বর হয়েছে, আপনি শুধু প্যারাসিটামল দিয়ে কি পেশেন্টকে ছেড়ে দিবেন? জ্বর হচ্ছে অবশ্যই প্যারাসিটামল, না। জ্বরটা কেন হচ্ছে সেটা না আমরা এক্সক্লুড করি, আর শুধু শুধু প্যারাসিটামল দিতে পারি 2-3 দিনের জন্য। একইভাবে বেনজোডাইজিপিন আপনি দিতে পারেন, হ্যাঁ, 2 সপ্তাহ খান, তো 2 সপ্তাহের মধ্যে সে তার প্রবলেমটা গেল না, তখনই ডেভিশন একদম স্পষ্ট লেখা আছে শুড নট বি কন্টিনিউড মোর দেন 3 উইকস। তাহলে তারপরেও যদি তার লাগে, মাঝে মাঝে হলেও হুম। যদি লাগে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সেটা আগে বের করতে হবে, সেভাবে তাকে হেল্প করতে হবে আসলে। জি সেটাই উচিত। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শেষ করি। আপনাদের কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ইমেইল আছে, আমি অ্যাভেলেবল আছি বারডেমে। সকালে আউটডোরে থাকি 9টা থেকে 11টা। সো এনি টাইম পরিচয় দিয়ে আমার সাথে দেখা করে, বা অনলাইনে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে যে কোনো কিছু জানতে চান বা কোনো ক্লিয়ার করার বা সাইকিয়াট্রি সম্পর্কে কিছু প্রশ্ন থাকলে রাখতে পারেন আমাকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ম্যাডাম থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, সবার জন্য দোয়া থাকলো, পরীক্ষা ভালো হোক। ওকে, আল্লাহ হাফেজ।